সো আমরা ইনিশিয়ালি হচ্ছে বিভিন্ন একক নিয়ে আমরা আলোচনা করব। আমরা এককের মাত্রা কি কি জানি, কি কি ধরনের একক আছে। আমরা দেখছি যে আমরা যদি আমাদের গ্যাসের অবস্থা নিয়ে আলোচনা করি, তাপমাত্রা, চাপ, তারপরে হচ্ছে আয়তন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জেনারেলি এখানে আলোচনা করি। সো কি কি বিষয় নিয়ে একটু আলোচনা করি, কাইন্ডলি তুমি যদি একটু দেখো তাহলে আমি এখানে একটু আলোচনা করি। আমরা আলোচনা করি এখানে, ঠিক আছে, আমরা এই জায়গায় যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তাপমাত্রা, চাপ এবং আয়তন। দেখো কি কি একক নিয়ে আলোচনা করব। আমরা এখানে আলোচনা করব তাপমাত্রা প্রসঙ্গে, আমরা আলোচনা করব চাপ প্রসঙ্গে, আমরা আলোচনা করব আমাদের এখানে আয়তন প্রসঙ্গে। সো আমরা এখানে তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, তাপমাত্রা, চাপ এবং আয়তন। এই যে তিনটা বিষয় আছে, এই তিনটা বিষয়ের কি কি জিনিস আমরা এখানে আলোকপাত করব, এটা একটু কাইন্ডলি দেখবা। সো আমরা যে বিষয়গুলো এই জায়গাটাতে আলোকপাত করতে যাব সেটা হচ্ছে তিনটা ভৌত অবস্থা। এটা হচ্ছে এসটিপি, এটা হচ্ছে এসএটিপি, এটা হচ্ছে এনটিপি। এই অবস্থাগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা যারা অলরেডি ক্লাস করছো এর আগে, তোমরা জানো যে আমরা এখানে এসটিপিতে কি অবস্থা হয়। এসটিপিতে টেম্পারেচার আমরা কত ধরি? এসটিপিতে আমরা টেম্পারেচার ধরি 0 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এসটিপিতে প্রেশার আমরা কত ধরি? 1 অ্যাটমসফিয়ার। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। সো আমরা প্রাইমারি যদি ইনফরমেশনগুলো জানতে চাই যে এসটিপিতে আমাদের কি কি অবস্থা হইতে পারে, অর্থাৎ এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে আমাদের যে তাপমাত্রা আছে, চাপ আছে এবং আয়তন আছে, এগুলো আমরা কিভাবে পরিমাপ করি। আমরা এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার যেটা হয় সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস ধরি আমরা, চাপ ধরি 1 অ্যাটমসফিয়ার এবং আয়তন ধরি আমরা 22.4 লিটার। আচ্ছা, এসএটিপিতে আমরা এটা ধরি 25 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখানে আমরা চাপ ধরি কত? 1 অ্যাটমসফিয়ার। আয়তন কত ধরি আমরা? 24.789 লিটার, 24.789 লিটার। আচ্ছা, এনটিপির কথা কি মনে আছে? এসএটিপি বলতে এর পূর্ণরূপ যদি খেয়াল করতে হলে কি হবে? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আমরা যদি এসটিপি এগুলো একটু পূর্ণরূপ নিয়ে আলোচনা করি, এসটিপি বলতে কি বুঝাবে? এসটিপি বলতে ভাইয়া বুঝাবে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, টেম্পারেচার। আচ্ছা, আমি সংক্ষেপে টি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড কি বলতো? প্রেশার। এসএটিপি এইটা কি বুঝাবে একটু খেয়াল করবা। এইটা বুঝাবে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এনটিপি এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। সো আমরা যদি এসটিপি, এসএটিপি আর এনটিপি এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করি, এসটিপি বুঝাবে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসএটিপি যেটা বুঝাবে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, আর এনটিপি যেটা বোঝাবে এটা হচ্ছে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপিতে আমরা তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস দেখছি, চাপ দেখছি 1 অ্যাটমসফিয়ার, আয়তন দেখছি 22.4 লিটার। এসএটিপিতে আমরা তাপমাত্রা দেখলাম 25 ডিগ্রি সেলসিয়াস, চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার এবং আয়তন হচ্ছে 24.789। তারপরে দেখো এনটিপিতে আমরা এই যে তাপমাত্রা এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস ধরি, চাপ ধরি আমরা হচ্ছে 1 এটিএম এবং আয়তন আমরা কত ধরি? আয়তন আমরা ধরি 24.04 লিটার, ঠিক আছে। সো আমরা এই অবস্থাগুলো আমরা হিসাব করি। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার এটা হচ্ছে এসটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এবং প্রেশার এটা হচ্ছে এসএটিপি, এনটিপি হচ্ছে কি? নর্মাল টেম্পারেচার এবং প্রেশার। সো আমরা একটা গ্যাসের যে অবস্থাগুলো আছে বলতে গেলে তাপমাত্রা বুঝাইতেছি, তারপরে চাপ বুঝাইতেছি, তারপরে আয়তন বুঝাইতেছি, এইটা তিনটা অবস্থায় পরিমাপ করতে পারে। তিনটা স্ট্যান্ডার্ড অবস্থা কি কি? একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে এসএটিপি, একটা হচ্ছে এনটিপি। সো আশা করি ফুল মিনিংগুলো বুঝো, কোন অবস্থায় তুমি চাপ কত ধরবা, তাপমাত্রা কত ধরবা, আয়তন কত ধরবা, এই জায়গাটাও বুঝতেছো। সো এই যে বিভিন্ন একক পদ্ধতি, এই পদ্ধতিগুলোর উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। প্রথমে তুমি দেখো এই যে এটা আমরা যদি এসটিপি দিয়ে হিসাব করি তাহলে কি দাঁড়াবে? 1 নাম্বার যেটা, এটা দেখো এসএটিপি ও এসটিপিতে তাপমাত্রা পার্থক্য কত ডিগ্রি সেলসিয়াস, এটা বুঝো কিনা দেখি। এসটিপি এবং এসএটিপিতে তাপমাত্রা পার্থক্য কত ডিগ্রি সেলসিয়াস, এটা আনসার করতে পারবা কিনা? আমরা অলরেডি কিন্তু এটা আলোচনা করছি। এসএটিপিতে তাপমাত্রা কত আর এসটিপিতে তাপমাত্রা কত অলরেডি আলোচনা করছি। দেখেন তো আমরা এসটিপিতে কি আলোচনা করছি একটু আগে? এসটিপিতে আলোচনা করছি ভাই এসটিপিতে টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস হয়, ঠিক আছে। যারা উত্তর করতে পারতেছেন কাইন্ডলি হচ্ছে উত্তর করে দিবেন, আমি কমেন্টে যাতে আপনাদের উত্তরগুলো দেখতে পাই, ঠিক আছে। ওকে ফাইন।
এসএটিপি এই জায়গায় আমরা টেম্পারেচার দেখছিলাম 25°C। ঠিক আছে, যেহেতু এই পর্যন্ত জয়েনিংটা কম, সো আমি উত্তর বলে যাই, আপনারা যারা পারবেন উত্তর দেবেন। সো আপনারা উত্তর দেওয়া শুরু করলে আমি বুঝবো যে আপনারা এখানে অংশগ্রহণ করতেছেন। সো এসএটিপিতে যদি 25°C হয় আর এসটিপিতে যদি 0°C হয়, তাহলে পার্থক্য কত ডিগ্রি সেলসিয়াস পাইলে আমরা 25°C। সো এটা উত্তর হচ্ছে 25°C, অর্থাৎ একের বি। সো বর্ণ উত্তর করছে, বর্ণের উত্তর হচ্ছে বি, ইরফানের উত্তর হচ্ছে কি বলতো বি। আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল একটা এমসিকিউ। এরপরে দেখি আমরা এসএটিপি পদ্ধতিতে চাপের মান কত। এসএটিপিতে আমরা চাপের মান কত পাবো আমরা। আচ্ছা, এসটিপিতে আমরা যদি 1 অ্যাটমসফিয়ার ধরি, 0 পর নিয়ারলি, এটা কিন্তু 101.325 কিলো প্যাসকেল। এটা যদি কিলো প্যাসকেলে প্রকাশ করি এসটিপিতে এটা হবে, কিন্তু এসএটিপিতে কিন্তু এত কিলো প্যাসকেল হবে না, এটা হবে 100 কিলো প্যাসকেল, কিছুটা কম হবে। সো আমরা এসটিবি অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেশার আমরা দেখছি, প্রেশার হয় 101.325 কিলো প্যাসকেল, আর এসএটিবিতে আমরা এই প্রেশারটা আমরা কত পাইছি 100 কিলো প্যাসকেল। তো 100 অ্যাটমসফিয়ার না, এটা উত্তর হবে না, সেন্টিমিটার হবে না, প্যাসকেল হবে না, এটা কিলো প্যাসকেল। সো এইটার উত্তরটা আমরা পাবো ডি। সো এখানে 2 এর কত উত্তর পাইলাম, 2 এর উত্তর পাইলাম ডি। যারা পারতেছো খেয়াল করবা ডি এর উত্তরটা কত হয় এটা দেওয়ার চেষ্টা করবা। সো আমরা এখানে কিন্তু ডি এর উত্তরটা পাবো, 2 এর উত্তরটা পাবো ডি, 100 কিলো প্যাসকেল। এসটিবিতে কত হয় 101.325 কিলো প্যাসকেল, আর এসএটিবিতে আমরা কত পাবো, এটা 100 কিলো প্যাসকেল পাবো। আশা করি ব্যাপারটা বুঝছো। এটা আসলে পুরোটা মুখস্থের, খুব যে একটা বোঝার কিছু আছে এখানে এমন না। 3 নাম্বারটা যদি দেখি এসএটিবিতে তাপমাত্রা কত কেলভিন, খুব সিম্পল ম্যাথ, মানে ম্যাথ না, এটা জ্ঞানমূলক অংশগুলো থাকে। এখান থেকে নর্মালি দেখা যায় যে একটা এমসিকিউ থাকার চেষ্টা করি আমরা, প্রায় সময় দেখছি একটা এমসিকিউ থাকে। খুব সহজ একটা বিষয়, একটা এমসিকিউ যদি কনফার্ম করতে পারো তো 1 মার্ক হয়ে গেল। সো এসএটিপিতে আমরা তাপমাত্রা কত কেলভিন পাবো, আমরা একটু আগে দেখছি এসএটিপিতে তাপমাত্রা হয় 25°C। আচ্ছা, যদি এসএটিপিতে 25°C তাপমাত্রা হয়, তাহলে এইটারে যদি আমরা কেলভিনে নেই, ভাই খুবই সহজ, কেলভিনে নেই কেমনে, সেলসিয়াস থেকে কেলভিনে নিতে আমরা 273 যোগ করি না। সো এখানে যদি 273 যোগ করো, তাহলে আমরা এটা পাবো 298 কেলভিন। আশা করি ব্যাপারটা বুঝছো। সো 3 এর উত্তর পাবো আমরা 298 কেলভিন, অর্থাৎ ডি। সো এই পর্যন্ত আমরা 3 এর উত্তর পাইলাম ডি। বাকি অনেকে উত্তর করছেন এই পর্যন্ত, নরমাল, ইরফান, সীমান্ত, তারপর হচ্ছে বর্ণ, এদের উত্তরটাই আমি নিয়মিত পাইতেছি। আরও যারা কানেক্টেড আছেন আপনারা উত্তর করার চেষ্টা করবেন। আপনাদের যদি বয়সে বা অন্য কিছুতে প্রবলেম হয় ডেফিনেটলি জানাবেন। না বস, এসএটিপিতে তাপমাত্রা কত কেলভিন, 273 কেলভিন। এটা কিন্তু এসটিপিতে 0°C 273 কেলভিন। এসটিপি যদি আলোচনা করে, হ্যাঁ শিপু ভাইয়া দেখবেন এসটিপিতে কিন্তু তাপমাত্রা 0°C, আর তাপমাত্রা যদি 0°C হয় তখন 273 কেলভিন হবে। আর এসএটিপি যদি হবে তাপমাত্রা কিন্তু 25°C, যেটা আমরা কত ধরি 298 কেলভিন ধরি। সো একটু ইনফরমেশনের ঘাটতিটা কভার করে নেবেন। এখানে কি বলছে, এসটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন কত। এসটিপিতে আয়তন মনে আছে, এসটিপিতে হচ্ছে আমরা পাইছি 22.4 লিটার। ঠিক আছে, এসএটিপিতে আমরা অলরেডি কিন্তু আলোচনা করে আসি, এসটিপি, এসিটিপি আর এনটিপি এর ভৌত অবস্থাগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি। সো এসটিপিতে 22.4 লিটার হইলো, এসআইটিপিতে কিন্তু 22.4 লিটার হয় না। এখানে যেটা হবে আমার 24.789 লিটার, 24.789 লিটার আমরা পাবো। আচ্ছা, এনটিপিতে কত পাবো বলছি না, এনটিপিতে 24.04 লিটার পাবো। ঠিক আছে, সো আশা করি ব্যাপারটা বুঝছেন। এনটিপির টেম্পারেচার কত, এনটিপির টেম্পারেচার 20°C, এসএটিপিতে 25°C, এসটিপিতে 0°C। আশা করি ব্যাপারটা বুঝছেন। তো এসটিপি কোন টেম্পারেচার অবস্থা বোঝায়, 0° টেম্পারেচার অবস্থা বোঝায়। এসএটিপিটা 25°C টেম্পারেচার অবস্থা বোঝায়। এনটিপিটা 20°C তাপমাত্রীয় অবস্থা বোঝায়। আর এসটিপিতে আপনার আয়তন যেটা পাবেন এটা হচ্ছে 22.4 লিটার। এসএটিপিতে ওই আয়তনটা পাবেন আপনি 24.789, আর এনটিপিতে আপনি পাবেন 24.04 লিটার। দেখেন কি পরিমাণ এমসিকিউ এখান থেকে আসতেছে। তাহলে এসএটিপিতে কোনো গ্যাসের মোলার আয়তন যদি বাইর করতে বলে, এটা আমরা পাবো ঘ নাম্বার, অর্থাৎ 24.789। আশা করি ব্যাপারটা বুঝছেন। এসটিপিতে 24.789, দেখছেন একটা পারা জিনিস কিন্তু ভুল হয়ে যায়। ঠিক আছে, একটা পারা জিনিস কিন্তু ভুল হয়ে যায়। দেখছেন এসএটিপি কিন্তু এটা বস,
It's not an STP, it's SATP. SATP তে কিন্তু মোলার আয়তন 22.4 লিটার না, এটার মোলার আয়তন হচ্ছে 24.789 লিটার। কথা কি বুঝছেন? সো কারেকশন করে নেবেন। দেখছেন পানা জিনিস, একটা কথা আছে না, পচা শামুকে পাকাটা যায়, সেম একটা অবস্থা দাঁড়াইলো। এখানে দেখো এসটিপিতে কোনো গ্যাসের আয়তন, এটা কিন্তু 1 মোল গ্যাসের আয়তন 24.789 লিটার, তাহলে তাপমাত্রা কত হয়, এসটিপি টেম্পারেচার কত, অনেকবার উত্তর বলছে আজকের ক্লাসে। সো এটা আশা করি এখন মুখস্থ হয়ে গেছে, যাদের প্রবলেম আছে তাদের প্রবলেমগুলো আশা করি এখন আর থাকতেছে না, কিছু বেসিক ইনফরমেশন জাস্ট দরকার পড়ে। তো এসএটিপিতে আমরা যেটা পাইছি বাই, এটা হচ্ছে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, যেটা কেলভিন নিলে কত হবে, 298 কেলভিন। সো তাহলে দেখো এখানে বলছে যে এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 24.789, যেটা 1 মোল গ্যাসের আয়তন, তাহলে তাপমাত্রা কত হবে, তাপমাত্রা হবে 25 ডিগ্রি সেলসিয়াস। সো আমার অপশনটা এ, ক নাম্বার অপশনটা সঠিক। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। সো 5-এর এ উত্তর দিছেন, ঠিক আছে, ইরফান উত্তর দিছেন, বর্ণ উত্তর দিছেন, আপনারা 5-এর এ উত্তর দিছেন, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যারা উত্তর দিছেন। 6 নাম্বার, এখানে বলছে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন কত। প্রমাণ অবস্থা বুঝেন, প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়, স্ট্যান্ডার্ড অবস্থা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা যেটা, এটা হচ্ছে আসলে এসটিপি। আচ্ছা, যেহেতু আদর্শ অবস্থা এসটিপি, তাহলে এসটিপির টেম্পারেচার কত আমরা জানি না, অলরেডি কিন্তু জানা উচিত বা আমরা জানা শুরু করছি। এসটিপির টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর এসটিপির প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আশা করি বুঝছেন। ওকে ফাইন, মানে এটা 101.325 কিলো প্যাসকেল। যদি আমরা কিলো প্যাসকেলে প্রকাশ করতে চাই, এটা হবে 1 অ্যাটমসফিয়ারে 101.325 কিলো প্যাসকেল। আর টেম্পারেচারটা আমরা কত পাবো এখানে, 0 ডিগ্রি সেলসিয়াস পাবো। এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন কত হবে, এখানে আয়তন পাবো আমরা 22.4 লিটার। পিবি ইকুয়াল টু এনআরটিতে যখন বসাবেন দেখবেন যে আমরা এসটিপিতে যে আয়তনটা পাবো এটা 22.4 লিটার। হোয়াট উইল বি দ্য আনসার? এখানে আনসারগুলো মিটার কিউবে দেওয়া আছে। তো লিটার এবং মিটার কিউবের মধ্যে সম্পর্কটা কি? 1 মিটার কিউবে 1000 লিটার, 1 মিটার কিউবে কত লিটার, 1000 লিটার। আর 1 লিটারে কি হবে, 10⁻³ মিটার কিউব। ঠিক আছে, তো লিটার থেকে মিটার কিউবে নিতে গেলে 1000 দ্বারা ভাগ করতে হবে। সো 22.4 লিটারে কত মিটার কিউব হবে, 22.4 ইন্টু কত দাঁড়াইলো, 10⁻³ মিটার কিউব। সো আশা করি উত্তরটা এখন পাওয়া যাব। তো যেহেতু এককগুলা মিটার কিউবে আছে, লিটারে দেওয়া নাই, তাহলে 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। সো উত্তরটা হবে খ। সো এটা খ উত্তর কখন দেখাইতে পারবেন, যখন আসলে আপনি এই জিনিসটা অন্তত জানবেন যে লিটার এবং মিটার কিউবের মধ্যে সম্পর্কটা কি। 1 মিটার কিউবে 1000 লিটার, সো 1 লিটারে কত মিটার কিউব হইতে পারে, ঠিক আছে, 10⁻³ মিটার কিউব হইতে পারে। সো আমরা 6-এর উত্তর কি দেখছি দেখেন তো, 6-এর উত্তরও কিন্তু এ দিতেছেন আপনারা, কিন্তু 6-এর উত্তরটা এ না। দেখো একদম মাইনর প্রবলেমগুলো হইতেছে, একদম মাইনর যে প্রবলেমগুলো, যার কারণে দেখেন আপনার একটা মার্ক চলে যাইতেছে এখান থেকে। সো একটা মার্কই ইম্পর্টেন্ট। এমসিকিউতে আসলে আপনি কোন জিনিসটার জন্য মারা খাবেন, একটা অ্যাডমিশনের বলেন বা একাডেমিকে বলেন, এইটা যে জিনিসটা পারতেছেন না ওইটার জন্য না, কিন্তু আপনি মারাটা খাবেন যে জিনিসটা পারেন কিন্তু আপনি ভুল করে আসছেন, এজন্য মারাটা খাবেন। সো এইখানে কেয়ারফুল থাকতে হবে। এমসিকিউতে সবসময় খেয়াল করতে হবে আমি যে জিনিসটা পারি এটা যাতে মিস না হয়। এটা যদি মিস হয়ে যায় আমি অনেকের থেকে কিন্তু পিছিয়ে পড়বো। সো 6-এর উত্তরটা বি। 6-এর উত্তর এ হবে না, 6-এর উত্তর হবে বি। 7, 1 ন্যানোমিটার সমান সমান কত মিটার? ভাই এটা সিম্পল, 1 ন্যানোমিটারে কত মিটার হইতে পারে? সো সিম্পল হইলেও কিন্তু কুস্ত কারবার হ্যাঁ। তোমার এই ন্যানোমিটার, সেন্টিমিটার, মিটার এগুলো যদি না জানো তাহলে কিন্তু বেজালে পড়ে যাবে। আছে কি ধারণা আমি জানি না, বাট একটু রিভাইজ করি। হ্যাঁ, আমি ধরে নিলাম তোমাদের ধারণা নাই, সো আমি ধারণা নাই ধরে রিভাইজ করা শুরু করি। ধরো 1 ডেসিমিটার, 1 ডেসিমিটার আছে ধারণা 10⁻1 মিটার। 1 সেন্টিমিটার এটা হবে 10⁻2 মিটার। 1 মিলিমিটার, ডেসি সেন্টি মিলি, মিলি কত হবে 10⁻³ মিটার। ডেসি সেন্টি মিলি, ঠিক আছে। তারপরে আমরা পাবো হচ্ছে মিলির পরে আমরা পাবো কি মাইক্রো, মাইক্রোমিটার। ধরো মাইক্রো, মাইক্রো বাংলা কত হবে 10⁻6, ঠিক আছে। ডেসি সেন্টি মিলি, তারপরে মাইক্রো, ঠিক আছে। মাইক্রোর পর পাবো আমরা ন্যানো, ন্যানো বাংলা কত হয় 10⁻9 মিটার, ঠিক আছে। তারপরে আমরা পাবো পিকো, 1 পিকোমিটার এটা কত হবে 10⁻12 মিটার। 1 ফেমটোমিটার এটা কত দাঁড়াবে 10⁻15 মিটার। আশা করি এই জায়গাগুলো বুঝবেন। আমরা তাহলে এই এককগুলোতে কেন নেই, ন্যানোমিটারে কেন নেই, যাতে মানটা আমার বড় দেখায়,
ঠিক আছে, একটা অনেক ছোট একটা মান রে মিটারে দেখেন কত 10⁻৯, একের পরে 9টা শূন্য আছে, এত ছোট একটা দশমিকের পরে 9টা শূন্য তারপরে 1। ঠিক আছে, এত ছোট একটা মান রে আমরা একটা বড় মানে কনভার্ট করার জন্য এই ধরনের এককগুলো আমরা ব্যবহার করি। ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেবো কিলো, মেগা, এই এককগুলা কি করি আমরা বড় মানটা ছোট করে প্রকাশ করতে, আর এই ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো এগুলো আমরা ব্যবহার করি ছোট মানগুলারে বড়ভাবে প্রকাশ করতে। তো 1 ডেসিমিটার হচ্ছে কত 10⁻1 মিটার, সেন্টিমিটার 10⁻2 মিটার, মিলিমিটার 10⁻3 মিটার, মাইক্রোমিটার 10⁻6 মিটার, ন্যানোমিটার 10⁻9 মিটার, পিকো হচ্ছে 10⁻12, ফেমটো হচ্ছে 10⁻15। আশা করি ব্যাপারটা বুঝছো। তাহলে আমরা যদি ছন্দ দিয়ে শিখি তাহলে কি হবে, ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, ডেসি, সেন্টি, মিলি, তারপরে মাইক্রো, ন্যানো, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। ঠিক আছে, এই তিনটা একসাথে শিখবেন, ডেসি, সেন্টি, মিলি, তারপরে মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো। কথা কি বুঝছেন? সো এইভাবে আশা করি শিখতে পারবেন। সো আমার কিন্তু ন্যানোমিটার দেওয়া আছে বস, যেহেতু ন্যানোমিটার দেওয়া আছে 1 ন্যানোমিটার ইজ ইকুয়াল টু 10⁻9 মিটার। ওকে ফাইন, এটা কিন্তু সেন্টিমিটার আছে, 10⁻9 অপশন আছে কিন্তু এটা সেন্টিমিটার আছে, এটা উত্তর হবে না। কথা কি বুঝছো? তো সেন্টিমিটারে নিলে কি হবে, দেখো মিটার থেকে যখন সেন্টিমিটারে নিব, আমরা মিটার থেকে সেন্টিমিটারে নিতে গেলে 100 দ্বারা কিন্তু গুণ করি, মানে 10⁻2 দ্বারা গুণ করি। 10⁻9 দিয়ে 10⁻2 দ্বারা গুণ করেন 10⁻7 সেন্টিমিটার হবে। সো এইটা দেখেন ন্যানোমিটার থেকে সেন্টিমিটারে নিলে 10⁻7 সেন্টিমিটার। তো 7-এর উত্তরটা কত, ডি। সো এইটা জাস্ট আমরা জাস্ট সিম্পলি উত্তর করলেই হইতো, বাট আমি চাচ্ছি যে আপনারা পুরো বেসিকটাই জানেন, এই যে এককের কনভার্টগুলো এটা যাতে আপনার জানা থাকে, যেটা আপনার কাজে দিবে। আশা করি ব্যাপারটা বুঝছেন। যাদের জানা নাই একটা কি করে দিবেন, স্ক্রিনশট নিয়ে নেবেন, তাইলে হচ্ছে আপনার জন্য ব্যাপারটা একটু সুবিধা হবে। 8 নাম্বার, 1 অ্যাটমসফিয়ারে কত প্যাসকেল হইতে পারে? 1 অ্যাটমসফিয়ারে কত প্যাসকেল হইতে পারে? এই যে চাপের বিভিন্ন এককগুলো আছে এইটার সম্পর্কে আমরা কি পরিমাণ ধারণা আছে আমি জানি না। আমাদের আলামিন একাডেমির যে বইগুলো আছে এগুলোতে দেখবো আমি প্রত্যেকটা জিনিস আলাদা করে 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 লিখে দিচ্ছি। আমার মনে হয় না আপনাদের এই প্রবলেমটা হবে। সো আপনি যদি 1 অ্যাটমসফিয়ার মানটা অ্যাটমসফিয়ারে জানেন, তাইলে যে ব্যাপারগুলো দাঁড়াবে আপনি অন্যান্য এককেও কিন্তু এগুলো প্রকাশ করতে পারবেন। সো 1 অ্যাটমসফিয়ারে যদি আমরা ওই যে মিলিমিটার মার্কারি প্রেসার দিয়ে আলোচনা করতে চাই, চাপ 1 অ্যাটমসফিয়ার সমান কত মার্কারি চাপ, মার্কারি তো বুঝতেছি পারদ, যেটা পারদের চাপের সমান। 1 অ্যাটমসফিয়ার 760 মিলিমিটার পারদ চাপের সমান। ঠিক আছে, আমি যদি পারদ চাপ দিয়ে প্রকাশ করতে চাই, তারপরে হচ্ছে এটা মিলিমিটারে, তাহলে সেন্টিমিটার, মিটার এগুলোতে প্রকাশ করা যায়। সেন্টিমিটার প্রকাশ করলে 76 সেন্টিমিটার, আর মিটারে প্রকাশ করলে 0.76 মিটার। সো আমরা 1 অ্যাটমসফিয়ারে যদি পারদ চাপ দ্বারা প্রকাশ করি তাহলে দেখবেন 760 মিলিমিটার, 76 সেন্টিমিটার, 0.76 মিটার। ওকে, 1 অ্যাটমসফিয়ার যে জায়গাটা আছে এইটারে আমরা ধরো পারদ চাপ না দিয়ে আমরা ওই যে এসআই এককের যে এককগুলো আছে ওগুলোতে আমরা প্রকাশ করি, অর্থাৎ প্যাসকেল, কিলো প্যাসকেলে প্রকাশ করি। 1 অ্যাটমসফিয়ারে কত প্যাসকেল হয়? 1 অ্যাটমসফিয়ারে 101.325 প্যাসকেল। ঠিক আছে, আর কিলো প্যাসকেলে প্রকাশ করলে কিলো দ্বারা বা 1000 দ্বারা ভাগ করবা 101 দশমিক কত হইলো 325 কিলো প্যাসকেল। সো একটা পাইলাম আমরা পারদ চাপে, একটা পাইলাম কি বলতো এসআই এককে। ঠিক আছে, আবার দেখো প্যাসকেল যদি হিসাব করি 10 ইনভার্স প্যাসকেল আর নিউটন মিটার ইনভার্স টু কিন্তু সেম একক। 1 প্যাসকেল ধরো 1 অ্যাটমসফিয়ার 101.325 প্যাসকেল, নিউটন মিটার ইনভার্স 2 তে লিখলো কিন্তু 101.325 নিউটন মিটার ইনভার্স 2, এটাই কিন্তু আসতো। এরপরে দেখো এই যে 1 অ্যাটমসফিয়ার এইটারে কিন্তু আরো অনেকগুলো এককে প্রকাশ করা যায়, টরে প্রকাশ করা যায়, বারে প্রকাশ করা যায়। ঠিক আছে, 1 অ্যাটমসফিয়ারে কত টর? 1 অ্যাটমসফিয়ারে 760 টর। চাপে আরেকটা একক আছে টর, আরো একটা একক আছে বার। 1 অ্যাটমসফিয়ারে সমান সমান কত বার? 1 বার। সো চাপের যে এতগুলা একক আছে এইটার সাথে আমরা সম্পর্ক করার চেষ্টা করছি। কি কি সম্পর্ক আমরা পাইলাম এই পর্যন্ত? ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টর। দেন আপনি কি কি সম্পর্ক পাইছেন? আমরা পাইছি 1 অ্যাটমসফিয়ার সমান সমান পারদ চাপে কতটুকু হয়? 1 অ্যাটমসফিয়ারে পারদ চাপে নিলে কি হবে? 760 মিলিমিটার, 76 সেন্টিমিটার, 0.76 মিটার। আর যদি আমরা এস এককে প্রকাশ করি 101.325 প্যাসকেল, আর কিলো প্যাসকেলে প্রকাশ করলে কত হবে? 101.325 কিলো প্যাসকেল। আর যদি টরে প্রকাশ করি 1 অ্যাটমসফিয়ার হবে 760 টর, আর বারে প্রকাশ করলে 1 অ্যাটমসফিয়ারে কত হবে? 1 বার হবে। সো যারা চাপের এই যে এতগুলো একক আছে এটার মধ্যে সম্পর্ক করতে জানেন না, তারা এইভাবে চাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্কটা জেনে নেবেন। নাও আমরা এই প্রশ্নে আসি।
1 অ্যাটমসফিয়ারে কত প্যাসকেল? 1 অ্যাটমসফিয়ারে 101.325 পাস্কেল, যেটা দেখো দশমিক একদম 5-এর পর থেকে 1-এর সামনে নিয়ে আসি 10 পাওয়ার 5 হবে, কিন্তু 1.01325 10 পাওয়ার 5, 1.01325 10 পাওয়ার 5 প্যাসকেল। সো উত্তরটা হবে আমার সি, উত্তরটা হবে আমার সি। আশা করি বুঝছেন। সো সি হবে বস, নট ডি হবে। দশমিক কিন্তু পিছাই নেই, দশমিক কিন্তু আগাইছি। আগানো মানে কি? মানে দশমিকের পরে আরো কটা সংখ্যা আছে, আমি 10 ঘর আগাইছি, 10 পাওয়ার 5 আসবে। দশমিকের পরে আমি দশমিক উঠাইতে চাই, আর 5 ঘর নেওয়া যাবে, ঠিক আছে? তো এটা 10 পাওয়ার 5 হবে, নট 10 ইনভার্স 5। তারপরে দেখেন আরো কেউ উত্তর দিচ্ছে, সাজ্জাদ ভাই উত্তর দিচ্ছে সি হয়েছে, সাদিয়া, তারপরে ইরফান বর্ণ সি উত্তর দিয়েছেন, ওকে গুড। বাট আপনারা এটা উত্তর করার পাশাপাশি আশা করি এখান থেকে আরো যে এমসিকিউ গুলো আসতে পারে এটা নিয়ে আলোচনা করতে পারছে। তো আমাদের ক্লাসগুলোতে আমরা এটাই আলোচনা করি। আসলে যারা আমাদের ক্লাসে নতুন তারা খেয়াল করবা যে আমরা শুধুমাত্র একটা এমসিকিউ নিয়ে পড়ে থাকি না, আমরা ওই এমসিকিউটা যে কনসেপ্ট থেকে আসে পুরো কনসেপ্টটাই আবার রিকল করার চেষ্টা করি। সো এইগুলা পড়ার চেষ্টা করবা। আমরা ইভেন এটাও করব, তোমাদের এই যে এমসিকিউগুলো এগুলো স্লাইড কিন্তু আমি দিয়ে দিব, ঠিক আছে? স্লাইডগুলো রেডি করে, স্লাইডগুলো আমরা পিডিএফ করে এগুলো দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে যে ড্রাইভ লিঙ্ক থাকবে, ইউটিউব প্রত্যেকটা চ্যানেলের ডিসক্রিপশনে ড্রাইভ লিঙ্কে পেয়ে যাবা। ওকে ফাইন, এটা করো ভাই, এটা পারা উচিত, এটা একদম চোখ বন্ধ করে পারা উচিত। এসটিপিতে 1 মোল SO2 গ্যাসের আয়তন কত? আয়তনটা বাইর করবা, ঠিক আছে? এসটিপিতে 1 মোল SO2, যে কোনো গ্যাস, এটা SO2 হোক, কার্বন ডাইঅক্সাইড হোক, O2 গ্যাস হোক, 1 মোল যদি আমরা গ্যাস নিই তার আয়তন কি হইতে পারে? হ্যাঁ, এটা অবশ্যই কোনো অবস্থায় বলছে এসটিপি বলছে। এসটিপিতে যে কোনো গ্যাস নিই না কেন, আমরা যে কোনো গ্যাস নিই, এসটিপিতে 1 মোল গ্যাসের আয়তন, 1 মোল এর আয়তন, যে কোনো গ্যাস তার যদি আয়তন হিসাব করি এটা কত পাবো? 22.4 লিটার, 22.4 লিটার, ঠিক আছে? এটা আমার বেসিক ইনফরমেশন, এটা 22.4 লিটার। দেখি অপশনগুলোতে কি কি আছে। অপশনে লিটারে থাকলে 2.24 লিটার, এটা তো উত্তর না, এটা 22.4 লিটার, এটা হচ্ছে আমার উত্তর। সো আমরা যদি অন্যান্য এককগুলো দেখি, ডেসিমিটার কিউব আছে, ডেসিমিটার কিউব সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা? ডেসিমিটার কিউব আয়তনের একটা একক পাবো, মিলিমিটার সেন্টিমিটার কিউব একটা আয়তনের একক পাবো। ওকে ফাইন, এগুলোর সাথে কি সম্পর্ক? দেখো 1 ডেসিমিটার কিউবে 1 লিটার হয়, ঠিক আছে? আবার দেখবা 1 সেন্টিমিটার কিউবে 1 মিলিলিটার হয়। সো যখন ডেসিমিটার কিউব পড়বা তখন অলওয়েজ মাথায় রাখবা এটা আসলে লিটারের মতো, মানে এটা লিটারের সমান। লিটারের সাথে অন্যান্য এককগুলো যে সম্পর্ক হবে, ডেসিমিটার কিউবের সাথে ওই একই সম্পর্ক হবে, কারণ 1 ডেসিমিটার কিউবে 1 লিটার হয়। আবার দেখবা সেন্টিমিটার কিউবে প্রকাশ করলে 1 সেন্টিমিটার কিউবে 1 মিলিমিটার হয়, মানে সেন্টিমিটার কিউব আর মিলিলিটার যেটা, এটা কিন্তু সমান একক। সো তাহলে আমার যদি 22.4 লিটার হয় তাহলে এখানে হবে কি 22.4 ডেসিমিটার কিউব, সেম একক হবে। সো 22.4 কোনটাতে অপশন আছে দেখো, 22.4 414 ডেসিমিটার কিউব। সো এইটা হবে আমার উত্তর, 8-এর 1। সো আমি এখন খেয়াল করবো 8-এর 1 কে কে উত্তর দিচ্ছে, ঠিক আছে? আগের ইরফান, এরপর হচ্ছে ওকে সাদিয়া, তারপর হচ্ছে SK, সাজ্জাদ, সবাই হচ্ছে 8-এর A উত্তর দিচ্ছে। গুড, তাহলে মোটামুটি বাড়তেছে বলা যায়। হাজারিনাক স্যারের একটা প্রশ্ন আছে, এটা নিয়ে একটু আলোচনা করি। কোনটি পরম শূন্য তাপমাত্রা? হ্যাভ এনি আইডিয়া? পরম শূন্য তাপমাত্রা কোনটা? হাজারিনাক স্যারের একটা প্রশ্ন আছে, আমরা অনুশীলনী প্রশ্নগুলো এইখান থেকে এই স্লাইডগুলোতে আলোচনা করার চেষ্টা করব। তো কোনটি পরম শূন্য তাপমাত্রা, কাইন্ডলি একটু আলোচনা করতে পারবা কি? একটু দেখো পরম শূন্য তাপমাত্রা কোনটা জানেন তো? আমি এর জন্য বলতেছি না পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা আমরা গ্যাসের সূত্রগুলো আলোচনা করতে গেলে, বিশেষ করে চার্লসের সূত্র যখন আলোচনা করতে যাব তখন কিন্তু আমরা এই পরম শূন্য তাপমাত্রার ধারণা পাইছিলাম, ঠিক আছে? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়। আপনার আনসার করতে করতে আমি এটা অন্তত এটা সম্পর্কে একটু আলোচনা করি। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? পরম শূন্য তাপমাত্রা এটা কাকে বলে? ঠিক আছে, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন, এটা হচ্ছে তাত্ত্বিক, মানে তথ্যগতভাবে প্রকৃতপক্ষে শূন্য হয় না, তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, শূন্য হয়ে যায়,
ঠিক আছে, ওই তাপমাত্রা আমরা বলবো কি পরম শূন্য তাপমাত্রা। এই যে পরম শূন্য তাপমাত্রাটা এইটা হয় কত 273.16 কেলভিন, আর এটা সেলসিয়াসে প্রকাশ করলে কত হয় 0°C। তাহলে পরম শূন্য তাপমাত্রা অর্থাৎ 0°C, সরি আমি ভুল করছি, 0 কেলভিন, উল্টা লিখতেছি, এইটা হবে -273°C। ঠিক আছে না, -273°C। আর যেটা কেলভিনে লেখলে কত 0 কেলভিন, 0 কেলভিন, 0 কেলভিন। আশা করি ব্যাপারটা বুঝছো। তো এইখানে আমরা যে জায়গাটা পাইলাম এটা হচ্ছে এই যে তাপমাত্রাটা, ঠিক আছে। আমরা এখানে তাহলে কি পাইলাম দেখো, পরম শূন্য তাপমাত্রা যেটা হচ্ছে যে তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে তথ্যগতভাবে শূন্য হয়ে যায়। আমরা যখন চার্লসের সূত্রটা পড়বো এই জায়গাটা আবার একটু আলোচনা করব, ঠিক আছে। তাহলে জাস্ট জানা রাখো পরম শূন্য তাপমাত্রা সম্পর্কে একটা বেসিক ধারণা নিয়ে রাখো, যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে, এটার আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। ওই তাপমাত্রা কত, ওই তাপমাত্রাটা হচ্ছে -273.16°C এক্স্যাক্টলি বললে। এটার অনেক সময় আমরা 0.16টা বাদ দিয়ে দিই, 16 বাদ দিয়ে -273°C বলি। আর যেটার আমরা কেলভিনে কত ধরি 0 কেলভিন ধরি। সো পরম শূন্য তাপমাত্রা কিন্তু 0°C না, এটা -273°C। আর কেলভিনে প্রকাশ করলে এটা কত হবে 0 কেলভিন হবে। সো এইটা হচ্ছে -273°C, এটা হচ্ছে উত্তর। সো কারা কারা উত্তর দিতেছেন দেখি তো আপনাদের উত্তরগুলো হচ্ছে কিনা। মাহমুদুর রহমান উত্তর দেওয়া শুরু করছে, শিফু ভাইয়া উত্তর দেওয়া শুরু করছে, তাসিন শিফু, তারপর হচ্ছে লিমন ভাইয়া উত্তর দেওয়া শুরু করছে, লিঙ্কন উত্তর দিছে। ওকে ফাইন, আজকে কিছু সেকেন্ড ইয়ারে পোলা পাইন পাইছি। সো সেকেন্ড ইয়ারে যারা আছে তারা কানেক্টেড থাকো, ঠিক আছে। বিশেষ করে এইচএসসি 2025, এইচএসসি 2026 তোমাদের জন্য কিন্তু ধামাকা কিছু আসতেছে। আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে চেষ্টা করবো প্রত্যেকটা চ্যাপ্টারে এফসিকিউ, সিকিউ, এটা ফিজিক্স বলো, এটা কেমিস্ট্রি বলো, যাতে আমরা এমসিকিউ গুলো সলভ করে দিতে পারি, ঠিক আছে। ইভেন তোমরা যদি ক্লাসে অ্যাটেন্টিভ থাকো, আমরা এইটাও ট্রাই করব, সেটা হচ্ছে নেক্সট মান্থে অর্থাৎ পরীক্ষা ঠিক 1 মাস আগে জুন মাসটাতে আমরা যেটা ট্রাই করব, একদম পরীক্ষার কমন উপযোগী যে সৃজনশীলগুলো আছে ওইগুলা নিয়ে 1 শট ক্লাস দিব। কখন নিব, যদি তোমরা অ্যাটেন্টিভ থাকো, ঠিক আছে। তো তোমরা হচ্ছে ফ্রেন্ডদের যারা আছে তাদেরকে মেনশন করে দিবা যাতে তারা ক্লাসে অ্যাটেন্টিভ থাকে। তোমরা অ্যাটেন্টিভ থাকলে আমি তোমাদের জন্য ক্লাসটা ক্যারি করব, আর তোমরা যদি অ্যাটেন্টিভ না থাকো আমি 26-এর জন্য ক্যারি করব, কারণ আমার এখানে 26-এর পোলাপাইন অনলাইন ক্লাসগুলো ক্যারি করতেছে। সো তাদের জন্য আমি প্ল্যান করা শুরু করব, তখন কিন্তু ব্যাপারটা একটু স্লোতে আঁকাবো। আর যখন আমি 25-এর জন্য প্ল্যান করা শুরু করব তখন কিন্তু আমার একটু এই মাসে বা জুন মাসের মধ্যে শেষ করতে হবে। নট অনলি আমি এমসিকিউ নিয়ে কাজ করব বলতেছি, আমি সিকিউ নিয়েও কিন্তু কাজ করবো বলছি। একদম কমন উপযোগী 25-এর যে প্রশ্নগুলো, সৃজনশীল প্রশ্নগুলো আসার সম্ভাবনা আছে ওই ধরনের সৃজনশীল নিয়ে কিন্তু আমি ক্লাসে আলোচনা করবো, 1 শট ক্লাসে। সো ব্যাপারটা বুঝতেছো তো, তোমরা এঙ্গেজ থাকবা তোমাদের জন্য আমি কাজ করব, তোমরা এঙ্গেজ থাকবা না তোমাদের জন্য কাজ করবো না। কিন্তু আলটিমেটলি আমার কাছে আসলে ম্যাটার করে আমি ক্লাস করাইতেছি কি আমার ক্লাসগুলো অ্যাটেন্টিভলি দেখতেছি, এটা আমার কাছে ম্যাটার করে। 1 অ্যাটমসফিয়ারে কত প্যাসকেল, এটা অলরেডি আমরা আলোচনা করছি, 1.325 আর 101.325 প্যাসকেল। আর এটা যদি দশমিক আগে নিয়ে আসি 1.01325 10 পাওয়ার কত হবে 5 প্যাসকেল। সো এটা হাজারি স্যারের একটা প্রশ্ন, এটা পারবা, এই জন্য আমি খুব একটা ডিসকাস করতেছি না, এটা হচ্ছে 10-এর বি, ঠিক আছে। এসএটিপিতে তাপমাত্রা কত কেলভিন, কবির স্যারের প্রশ্ন, কবির স্যারের বইয়ের একটা প্রশ্ন, এসএটিপিতে তাপমাত্রা কত কেলভিন, ঠিক আছে। এটা জানি আমি, তো এসএটিপিতে হচ্ছে 25°C, যেটা হচ্ছে 298 কেলভিন। সো আমার মনে হয় এই ধরনের প্রশ্নগুলো আমরা একটু স্কিপ করে চলে যাই, যেহেতু এই ধরনের প্রশ্নগুলো আমরা অলরেডি পাইছি। আচ্ছা, কবির স্যার এই প্রশ্নটা আমার মনে একটু পড়া যায়। পদার্থের ভৌত অবস্থা কখন গ্যাসীয় হবে, কখন গ্যাসীয় থাকবে পদার্থের ভৌত অবস্থা। এটা যদিও 9-10-এর একটা কনসেপ্ট, 9-10-এ আমরা আকর্ষণ বল গতিশক্তি জায়গাগুলো নিয়ে আলোচনা করছিলাম, মনে আছে কিনা আমি জানি না, আমি একটু রিকল করি। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় কি আসছিল, গ্যাসীয় অবস্থা দেখবা যে অণুগুলা মধ্যকার দূরত্ব অনেক বেশি আসছিল, ঠিক আছে। আন্তঃআণবিক আকর্ষণগুলো কি আসছিল তাহলে কম, দূরত্ব বেশি গ্যাসের ক্ষেত্রে, বিচ্ছিন্ন অবস্থায় মুক্ত অবস্থায় দূরে দূরে থাকে। আর দূরে দূরে থাকলে অণুগুলার মধ্যকার আকর্ষণ কি থাকবে কম, তাদের গতিশক্তিগুলো বেশি থাকবে, মুক্ত তো ফ্রিলি কি করতে পারবে, মুভমেন্ট করতে পারবে। তরল হইলে মনোগারুলা মধ্যকার দূরত্ব একটু কমে যায়, তার কারণ হচ্ছে এদের মধ্যকার আকর্ষণ বাড়ে। আর যখন দুইটা অণুর মধ্যকার আকর্ষণ বাড়বে এদের গতিশক্তিটা মানে মুভমেন্টটা আগের তুলনায় কমে যাবে।
তো তরলের গতিশক্তি কার তুলনায় কম? গ্যাসের অবস্থা থেকে কম। কঠিনে যখন চলে আসবে দেখো একবারে বাইন্ডেড অবস্থায় থাকবে, দুইটা অণু বা পরমাণুগুলা এগুলো কি থাকবে? খুবই শক্ত অবস্থায় থাকবে। কঠিন অবস্থার অণুগুলা যদি খুবই শক্ত অবস্থায় থাকে এবং তাদের মধ্যকার দূরত্ব দেখো খুবই কম এবং আকর্ষণ সবচেয়ে বেশি থাকবে, ফলে এখানে গতিশক্তি থাকবে না। কেন থাকবে না? কারণ অণুগুলো তো মুভমেন্ট করতে পারবে না। সো আমি যদি দূরত্ব নিয়ে বলি, তিনটা জিনিস নিয়ে বলবো: দূরত্ব, আন্তঃআণবিক শক্তি বা আকর্ষণ, এটা হচ্ছে গতিশক্তি। দূরত্ব নিয়ে বললে গ্যাসের দূরত্ব বেশি, তরলের দূরত্ব কম, কঠিনের দূরত্ব সবচেয়ে কম। আকর্ষণ নিয়ে বললে দেখো দূরত্ব যেহেতু বেশি, গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ সবচেয়ে কম থাকবে, যত দূরত্ব বাড়বে আকর্ষণ কমে যায়। সো গ্যাসের ক্ষেত্রে আকর্ষণ কম, তরলের ক্ষেত্রে আকর্ষণ কিছুটা বাড়ে, কঠিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি দৃঢ়ভাবে থাকে। গতিশক্তি নিয়ে আলোচনা করলে গ্যাসের গতিশক্তি সবচেয়ে বেশি থাকবে, অণুগুলা ফ্রি থাকে, মুভমেন্ট করতে পারবে। তরলের ক্ষেত্রে গতিশক্তিটা কিছুটা কমে যাবে, কারণ এদের মধ্যকার আকর্ষণ বিল্ড আপ হয়। ঠিক আছে, কঠিনের ক্ষেত্রে একদম রিজিড হয়ে যাবে, তাই না? এখন এদের অণুগুলার মধ্যকার গতিশক্তিটা কম থাকবে। তো আশা করি ব্যাপারগুলো বুঝতেছো এবং এগুলো আলোচনা করতে পারবা। সো এখানে গ্যাসীয় পদার্থে ভৌত অবস্থা কখন গ্যাসীয় হয়? সো আন্তঃআণবিক কণার আকর্ষণটা গতিশক্তির তুলনায় বেশি হইলে, আন্তঃআণবিক আকর্ষণ বেশি গতিশক্তি কম, এটা কিন্তু সত্য। আন্তঃআণবিক কণা আকর্ষণ গতিশক্তি চাইতে কম হলে এটা প্রসঙ্গ না, এটা হবে না। আন্তঃকণা আকর্ষণ গতিশক্তি সমান হইলে পদার্থের অবস্থার সঙ্গে এদের সম্পর্ক নেই। আচ্ছা, গ্যাসীয় কখন হবে? যখন অণুগুলার মধ্যকার আকর্ষণ কম থাকবে আর গতিশক্তি বেশি থাকবে। আকর্ষণ কম থাকবে আর গতিশক্তি বেশি হবে। সো এটার উত্তর কিন্তু বি হবে। কঠিন কখন হবে? যখন আকর্ষণ বেশি থাকবে, গতিশক্তির তুলনায় আকর্ষণটা কি থাকবে? বেশি থাকবে। সো ব্যাপারটা হচ্ছে যখন কঠিন হবে। আশা করি ব্যাপারটা বুঝছো। সো 12 বি হচ্ছে উত্তর। 12 বি যারা যারা উত্তর দিছো, দেখি আমরা কারা উত্তর দিছো। এস কে উত্তর দিছে, সীমান্ত উত্তর দিছে, সাজ্জাদ উত্তর দিছে, লিমন উত্তর দিছে। গুড। 13 নম্বর, চাপের এস আই একক কোনটা? কোন এককটা চাপের এস আই একক? এটা কি মিলিমিটার মার্কারি, প্যাসকেল, সেন্টিমিটার? সেন্টিমিটার মার্কারি। আমি কিন্তু অলরেডি আলোচনা করছি চাপের এস আই একক নিয়ে। ঠিক আছে, অ্যাটমসফিয়ার, যদি মাথা ঘুরে অ্যাটমসফিয়ার কিন্তু এস আই একক না, এটা লিটার অ্যাটমসফিয়ারে প্রকাশ করি আমরা। ঠিক আছে, এস আই একক হচ্ছে চাপের প্যাসকেল, কিলো প্যাসকেল, এগুলো হচ্ছে এস আই একক। এস আই এককটা হচ্ছে প্যাসকেল, যেটা আমরা নিউটন মিটার ইনভার্স টুতে প্রকাশ করতে পারি। আর প্যাসকেলটা যদি আরো একটু ছোট করে প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিলো প্যাসকেলে প্রকাশ করি। সো ব্যাপারটা হচ্ছে প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স টু, 1 প্যাসকেলে 1 নিউটন মিটার ইনভার্স টু হবে। এইটা হচ্ছে চাপের এস আই একক। কথা কি বুঝছো? লিটার অ্যাটমসফিয়ারে যদি প্রকাশ করি চাপটা তখন অ্যাটমসফিয়ারে আমরা রাখি, আয়তন তখন লিটারে থাকে। এস আই এককে চাপের একক তো প্যাসকেল বা নিউটন মিটার ইনভার্স টু, আয়তনের একক কি মনে আছে? এস আই এককে আয়তন কিন্তু হবে ভলিউম, এটা তো প্রেসার। ভলিউম যখন চিন্তা করবা তখন কিন্তু এটা হবে মিটার কিউব। আর 1 মিটার কিউবে কত লিটার হয় বলো তো? 10 বা 1000 লিটার, সরি 1000 লিটার। সো এইটা এস আই একক না কিন্তু। ঠিক আছে, সরি এসআই একক, সরি আয়তনটা এসআই একক হচ্ছে মিটার কিউবে, আর চাপটা এসআই একক আমরা প্রকাশ করি কি দ্বারা? প্যাসকেল দ্বারা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। 13 তাইলে কি হবে? 13 যদি এ উত্তর করেন ভুল। মিলিমিটার মার্কারি দেখে দেখে অভ্যস্ত, কিন্তু এসআই একক কিন্তু মিলিমিটার মার্কারি না, মিলিমিটার মার্কারি না। এসআই একক হচ্ছে প্যাসকেল, আমরা প্যাসকেল প্রকাশ করি চাপের এককটা এসআই কে, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনালে। সো ম্যাক্সিমাম এ উত্তর করছেন, যেটা সঠিক না কিন্তু। কথাটা কি বুঝছেন? তো দেখেন সিম্পল জিনিসে আমাদের কতটা ঘাটতি থাকে। কোনটি কক্ষ তাপমাত্রা? আচ্ছা, এসটিপি রে কিন্তু কক্ষ তাপমাত্রা বলি না এসএটিপি রে বলি নাকি এনটিপি রে বলি? দেখো আমরা এসএটিপিটার আসলে কক্ষ তাপমাত্রা বলি, যেটা 25 ডিগ্রি সেলসিয়াস। আর 25 ডিগ্রি সেলসিয়াস যেটা কত হয় বলো তো? 298 কেলভিন। ঠিক আছে, সো আমরা কক্ষ তাপমাত্রা যদি হিসাব করি তাহলে আমরা, আমার একটু কনফিউশন আছে, একটু খেয়াল করেন এটা। হ্যাঁ, কক্ষ তাপমাত্রা এটা কি এসএটিপি নাকি এনটিপি? আচ্ছা, একটু কম করেন তো, কারো যদি জানা থাকে এটা একটু জাস্ট আমার একটু কমেন্ট করে দেন। কক্ষ তাপমাত্রা এসএটিপি নাকি এনটিপি? কক্ষ তাপমাত্রা আমি এটাতে শিওর না, আপনারা একটু শিওর হয়ে যাবেন। এসটিপি তো হবে না, কখনোই হবে না। এটা আইদার এসএটিপি হবে আর নাইলে এনটিপি হবে। ঠিক আছে, রাজু ভাইয়া ওয়ালাইকুম আসসালাম উস্তাদ, আশা করি ভালো আছেন আপনিও। আচ্ছা, এসএটিপি, এনটিপি নাকি এসএটিপি, কোনটা কক্ষ তাপমাত্রা হয় একটু জানাবেন দেখি আপনারা কারা জানেন। আমার একটু কনফিউশন কাজ করতেছে এখানে। আইদার এসএটিপি হবে নাইলে এনটিপি হবে, আপনার একটু শিওর এটা তাকায়েন। ঠিক আছে, মাথাতে রেখেন। এসএটিপি হলে তো আমরা জানি 298 কেলভিন হবে, আর যদি এনটিপি হয় যেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস,
এটা কিন্তু আরও কম হবে, না না এটা সরি এসটিবি হবে। 20 ডিগ্রি সেলসিয়াসের অপশনই তো নাই এখানে। 20 প্লাস 273 293 কেলভিন হওয়ার কথা, না সরি এটা এসটিবি হচ্ছে। ওকে, আই কারেক্টেড মাইসেলফ। চলো কক্ষ তাপমাত্রা বলতে এসএটিবি, এই অবস্থাটাই বোঝায় কিন্তু। যেটা টেম্পারেচার কত বলতো 25 ডিগ্রি সেলসিয়াস, আর যেটা কেলভিনে প্রকাশ করলে কত 298 কেলভিন। থ্যাংক ইউ সো মাচ। তো ছোট ছোট ইনফরমেশন তো সামটাইমস মাথা থেকে চলে যায়, ইজি জিনিসগুলা আমরা রিভাইজ করি কম, তো এটা হচ্ছে আমাদের হিউম্যান নেচারের একটা প্রবলেম, আর এখান থেকে আসে বেশি। আমি প্রায় সময় ক্লাসে বলি দেখবেন, সেটা হচ্ছে আপনার এ প্লাস যদি মিস হয় এটা এই কারণে হবে না, বা আপনার ধরেন অ্যাডমিশনে আপনি পড়ছেন কিন্তু আপনি অ্যাডমিশন চান্স পান নাই, এটা এই কারণে হয় না যে আপনার কমন পড়ে নেই, এই কারণে হয় যে আপনার কমন পড়ার জিনিস আপনি ভুল করে আসেন, এই জন্য হবে না, যদি আপনি পড়াশোনা করে থাকেন আর কি। যাই বলছে কমার্স, এরা ভাবছে সায়েন্স নেব না, হবে না স্যার। আপনি হচ্ছে কমার্সের উস্তাদ, কমার্সে থাকেন, আপনার উস্তাদ দিতে যাতে আমাদের শ্রীমঙ্গলে আরও যারা কমার্সে আছে তারা হচ্ছে যাতে এই মানে কি বলে কমার্সের অবস্থাটা আরও বেটার করে ফেলে। তো শ্রীমঙ্গলের কমার্সের সিনারিও যাতে আমরা আপনারা দিয়ে চেঞ্জ করতে পারি। আপনি সায়েন্স নিয়ে তো হবে না, ঠিক আছে, আপনি কমার্সের উস্তাদ, কমার্সে থাকতে হবে, বুঝছেন? ওকে ফাইন। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক পাওয়া যায়? কোন নিষ্ক্রিয় গ্যাসটা সর্বাধিক পাওয়া যায় বায়ুমণ্ডলে? বা এটা আপনারা জানবেন বেশি আমার তুলনায় আপনারা জানবেন বেশি। কোন বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক পাওয়া যায়? এটা কি হিলিয়াম, আর্গন, নিয়ন নাকি ক্রিপ্টন? কোনটা বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যাবে? হিলিয়াম পাওয়া যাবে, আর্গন পাওয়া যাবে, নিয়ন পাওয়া যাবে নাকি ক্রিপ্টন পাওয়া যাবে? অ্যাজ সোন অ্যাজ পসিবল ফার্স্ট উত্তর দিবেন। কোনটা হচ্ছে আপনার বায়ুমণ্ডলে নিষ্ক্রিয় গ্যাস কোনটা পাওয়া যায়? হিলিয়াম, আর্গন, নিয়ন নাকি ক্রিপ্টন? আপনাদের উত্তর কি হইতে পারে একটু দেখি। এটা জ্ঞানমূলক, খুবই জ্ঞানমূলক একটা প্রশ্ন, এটা আপনাদের পারা দরকার। কেউ কমেন্ট করছেন দেখি তো আমরা। আমার আইফোন তো ফাস্ট, কিন্তু অ্যান্ড্রয়েড তো মারাত্মক স্লো। পন্ডর বি, আল্লাহ নোজ বেটার। হিলিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় না আসলে। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক পাওয়া যায়? আর্গনটা সবচেয়ে বেশি পাওয়া যায়, ঠিক আছে। হিলিয়াম না, এটা হচ্ছে আর্গন। ম্যাক্সিমাম আমি দেখি আপনারা হিলিয়াম উত্তর করছেন, না হিলিয়াম কিন্তু বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পাওয়া যায় না। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি যে নিষ্ক্রিয় গ্যাসটা পাওয়া যায় এটা হচ্ছে আর্গন। কোনো গ্যাসের ক্ষেত্রে কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে না? দেখি বলেন দেখি, কোনটা তাপমাত্রার উপর নির্ভর করে না? এটা গুহ স্যারের বইয়ের একটা প্রশ্ন। মেইন বইয়ের যে প্রশ্নগুলো আছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে একাডেমিকের জন্য। একাডেমিকে দেখবেন অনেক সময় আসে না, সব প্রশ্নকে রিপিট করে বলেন। আপনি ধরেন বোর্ডে সব প্রশ্ন পড়ে গেলেন, এমসিকিউ সব প্রশ্ন তো রিপিট করবে না। সো যে প্রশ্নগুলো রিপিট করেন এগুলো পায় কই থেকে? ওগুলো বেশিরভাগ সোর্সিং করে দেখবা, যে একাডেমিক যে রাইটারগুলো আছে তাদের দেখবা যে প্রত্যেক চ্যাপ্টার শেষে যে প্রশ্নগুলো থাকে ওইখান থেকে। সো এই প্রশ্নগুলো যেমন আপনার মেডিকেল এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, সিমিলারলি কিন্তু আপনার একাডেমিকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সো এটার উত্তর কি করতে পারে? গ্যাসের ক্ষেত্রে কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে না? ব্যাপন হার কি তাপমাত্রার উপর নির্ভর করে না? এই বস পোলা পাইন, ব্যাপন হারের সূত্রগুলো দেখ না, এগুলো আছে না। ব্যাপন হারের সূত্র কি আছিল? ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ব্যাপন হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই ঘনত্ব তো তাপমাত্রার উপর নির্ভর করে। আণবিক ভর না হয় তাপমাত্রার উপর নির্ভর করে না, কিন্তু ঘনত্ব তো তাপমাত্রার উপর নির্ভর করে। যদি ঘনত্ব তাপমাত্রার উপর নির্ভর করে তাহলে ব্যাপন হারও কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করবে, ঠিক আছে। তারপরে দেখেন আরএমএস বেগও তো তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে না। আরএমএস বেগ তাপমাত্রার উপর নির্ভর করে না।
এই আর এর সূত্র দেখেন, আর হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঘনত্ব কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে। ডেনসিটি যদি সূত্র দেখেন PM/RT, তাহলে একটা গ্যাসের ডেনসিটি কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে। যত তাপমাত্রা বাড়াবেন তত তার আয়তন বাড়বে, আর আয়তন বাড়লে ডেনসিটি কমে যাবে। তাপমাত্রা কমলে আয়তন কমবে, তখন ডেনসিটি কি হবে? বাড়বে। সো ব্যাপন হার তা ঘনত্বের উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। আরএমএস বেগ, CRMS এর সূত্রগুলো মনে আছে নাকি? CRMS =3RT/M। ঠিক আছে, দেখেন তাপমাত্রা সমানুপাতিক, বর্গমূলে সমানুপাতিক। তারপরে দেখেন ঘনত্ব সূত্র অলরেডি লিখছি, D = PM/RT। ঘনত্ব নির্ভর করে, বাষ্প ঘনত্ব নির্ভর করে না। কারণ বাষ্প ঘনত্ব, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব সম্পর্কে আইডিয়া আছে কিনা আমি জানি না। বাষ্প ঘনত্ব এইটা হচ্ছে আণবিক যে ভর তার দ্বিগুণ। সরি, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। আমি উল্টা বলতেছি। আণবিক ভর = 2 বাষ্প ঘনত্ব। সো কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব নিয়ে যদি কোনো আইডিয়া না থাকে, এই জায়গাটা দেখতে পারেন, আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ। সো বাষ্প ঘনত্ব কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে না। ব্যাপন হার তাপমাত্রার উপর নির্ভর করে, আরএমএস বেগও নির্ভর করে, ঘনত্ব নির্ভর করে। ঘনত্ব আমরা অলরেডি দেখছি, D = কি দাঁড়াবে বলতো? PM বা কি বলতো? RT। সো একমাত্র বাষ্প ঘনত্ব এটা যেটা পাইলাম, যেটা আণবিক ভরের উপর নির্ভর করে, বা আণবিক ভর বাষ্প ঘনত্বের দ্বিগুণ, বাষ্প ঘনত্ব আণবিক ভরের কি হবে? অর্ধেক। সো এই হিসাবে বাষ্প ঘনত্ব কিন্তু আসলে কার উপর নির্ভর করতেছে না? তাপমাত্রার উপর নির্ভর করে না। কোনো কিছু বর্তার তাপমাত্রার উপর নির্ভর করে না। নির্ভর করতে পারে আয়তন, ঘনত্ব, এগুলো নির্ভর করতে পারে। এটা প্রশ্ন টাইপ মিস্টেক আছে। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলো আমার মনে হয় এখন একটু স্কিপ করা উচিত। আমরা টাইপ 2-তে চলে যাই। গ্যাস সূত্র সমূহ, গ্যাস ব্যাপন ও গ্যাস মিশ্রণ, এগুলা আইডিয়া আছে কিনা? গ্যাসের কয়টা সূত্র আছে মনে আছে? গ্যাসের সূত্রগুলোতে আমরা কি কি দেখছি দেখেন। গ্যাস সূত্রগুলোতে আমরা দেখছি যে আপনার হচ্ছে কি কি আছে? বয়েলের সূত্র আছে, তারপর হচ্ছে চার্লসের সূত্র আছে, তারপরে কি আছে? চাপীয় সূত্র আছে, তারপরে অ্যাভোগাড্রো সূত্র আছে। 4টা সূত্র পাইলাম কিন্তু এই গ্যাস সূত্র। তারপরে ডাল্টনের ক্ষেত্রে আংশিক চাপের সূত্র পাইছি, যেটা গ্যাস মিশ্রণের ক্ষেত্রে আমরা ইউজ করি। কথা কি বুঝছো? গ্রামের ক্ষেত্রে আমরা গ্যাস ব্যাপনের সূত্র পাইছি। তারপরে হচ্ছে গ্যাস মিশ্রণ, তো আমরা ওই আংশিক চাপের সূত্রটা ইউজ করি। সো কয়েকটা কিন্তু নামীয় এখানে তথ্য আছে। প্রথম হচ্ছে কি, আমরা পাইলাম বয়েল সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা? আচ্ছা, বয়েলের সূত্রে কি জানি? বয়েলের সূত্রে জানি ভাই, আমার এখানে তাপমাত্রা স্থির থাকবে, কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। কোনো গ্যাসের আয়তন এর উপর যে চাপটা প্রযুক্ত হবে তার ব্যস্তানুপাতিক। চাপ যত বাড়াইবা আয়তন তত কমে যাবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। 2 নাম্বার, এটাও আমরা জানি, এটা হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি দাঁড়ায় দেখো তো? চার্লসের সূত্র এটা হচ্ছে, P স্থির থাকে, চাপ স্থির থাকে, কোনো গ্যাসের আয়তনের পরম তাপমাত্রা সমানুপাতিক। তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়বে। 3টা হচ্ছে আমরা পাইছি চাপীয় সূত্র। জাস্ট একটু রিমাইন্ড করে, আমি জানি তোমরা এগুলো জানো। চাপীয় সূত্র যেটা হচ্ছে গেলুসাকের সূত্র। চাপীয় সূত্রটা ইটস নট গে, এটার নাম গে, এটা বলি রে। সো গেলুসাকের সূত্রটা হচ্ছে চাপীয় সূত্র, যেটা হচ্ছে আয়তন স্থির থাকবে। আয়তন স্থির থাকলে কোনো গ্যাসের চাপ এর পরম তাপমাত্রা সমানুপাতিক। সো আমরা 3টা জিনিস পাইলাম, বয়েলের, চার্লসের, চাপীয়। আর এই 3টার সমন্বয় কিন্তু করলে, আমরা যখন এই 3টা সূত্রের সমন্বয় করব, তখনই কিন্তু আমরা পাইছিলাম PV = nRT। সো আমি এটা এক্সপ্লেন করতেছি না কেমনে, জাস্ট আমরা মানে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করি। তারপর আরো একটা সূত্র পাইছি, কিন্তু এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। যেহেতু গ্যাস সূত্র 3টা, কিন্তু এই রিলেটেড আরো অনেকগুলো সূত্র পাইছি আমরা। দেখো, অ্যাভোগাড্রো সূত্র। অ্যাভোগাড্রো সূত্র কি? যদি তাপমাত্রা, চাপ এগুলো যদি স্থির থাকে, তাপমাত্রা, চাপ যদি কি থাকে? স্থির থাকে, কোনো গ্যাসের আয়তন আর মোল সংখ্যা পরস্পর সমানুপাতিক হয়, অর্থাৎ সমান পরিমাণ আয়তনে সমান মোল সংখ্যা থাকবে। ধরো 2টা গ্যাস পাত্র নিলে, একটাতে 2 লিটার অক্সিজেন গ্যাস, একটাতে 2 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস। 2টাতে সমান পরিমাণ গ্যাস আছে। যেহেতু সমান পরিমাণ গ্যাস আছে, তাহলে মোল সংখ্যাও সমান থাকবে। তাহলে খেয়াল করো তো, সমপরিমাণ আয়তনে সমান আয়তন যদি নেই, তাহলে সমান সংখ্যক কি থাকবে? মোল সংখ্যা থাকবে। যদি 2টা অবস্থায় তাপমাত্রার চাপ কি থাকে? স্থির থাকে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। আচ্ছা, 5 নাম্বার আমরা যেটা বলছিলাম অ্যাভোগাড্রো সূত্র পরে কি বলছিলাম? গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। আচ্ছা, গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র যেটা আমরা পাইছিলাম, এটা হচ্ছে ব্যাপন হার আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা দিয়ে ঘনত্বের কথা বলা যায়। ব্যাপন হার ঘনত্বেরও কি হবে? বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। এরপরে হচ্ছে 6 নাম্বার, এখানে আরো একটা সূত্র পাইছিলাম, হচ্ছে ডাল্টনের সূত্র। ডাল্টনের আংশিক চাপ সূত্র। আংশিক চাপ সূত্র। আচ্ছা, ডাল্টনের আংশিক চাপ সূত্রটাতে কি দাঁড়ায়? আংশিক চাপ বলতে কি বোঝায়? ধরো একটা গ্যাস পাত্রে 2টা গ্যাস আছে, A ও B, 2টা গ্যাস আছে।
তো আমি আমি এখানে যদি চাপ হিসাব করি, দুইটা গ্যাস আছে ভাই, দুইটা গ্যাসই তো চাপ প্রয়োগ করবে, এ গ্যাসও চাপ প্রয়োগ করবে, বি গ্যাসও চাপ প্রয়োগ করবে। তো দুইটা মিলে যে চাপটা পাবো এটা হবে আমার মোট চাপ। এই মিশ্রণটাতে শুধু এ গ্যাস যে চাপটা প্রয়োগ করবে এটা আমরা বলবো এ গ্যাসের আংশিক চাপ, এর অংশের চাপ আর কি। একটা মিশ্রণে এর চাপ টোটাল হচ্ছে ধরো 100, ধরো আমরা এমন হয় না, এটা এটা একটা ধরো খাইতে গেলাম, একটা হচ্ছে ইয়ের ধরো একটা গ্রিল ধরো হিসাব করলো 400 টাকা। সো একজন দিলাম, আমি দিলাম ধরো 200 টাকা, সাজ্জাদ দিল 200 টাকা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো? সাজ্জাদ বলবো যে তাহলে আমার অংশ হচ্ছে 200 এই 400-র মধ্যে, আমি বলবো কি আমার অংশ 200। তো একটা টোটালের মধ্যে কত অংশ আছে? এখানে একটা গ্যাস মিশ্রণটার মধ্যে দুইটা গ্যাস আছে, এও আছে বিও আছে, এও চাপ প্রয়োগ করবে বিও চাপ প্রয়োগ করবে। সো শুধু এ যে চাপটা প্রয়োগ করছে এখানে পুরো আয়তনটা জুড়ে এ যে চাপটা প্রয়োগ করছে এটা এ গ্যাসের আংশিক চাপ। শুধু বি যে চাপটা প্রয়োগ করছে এটা বি গ্যাসের আংশিক চাপ, ঠিক আছে? আর এই আংশিক চাপগুলো যদি যোগ করি, এ এর অংশের চাপটা আর বি এর অংশের চাপটা, দুইটা আংশিক চাপ যোগ করলে আমরা মোট চাপ পাবো। সো ডাল্টনের গ্যাস মিশ্রণের আংশিক চাপ সূত্র যেটা আমরা পাবো এটা হচ্ছে কি বলতো, মোট চাপ, এটা হচ্ছে আংশিক চাপের যোগফলের সমান। সো আমরা গ্যাস সূত্র পাইছিলাম তিনটা, কি কি পাইছি? বয়েলের, চার্লসের, চাপীয়। তারপরে আমরা পাইছি অ্যাভোগাড্রোর সূত্র। গ্যাস ব্যবহারের সূত্র আমরা পাইছি গ্রাহামের ক্ষেত্রে, ব্যবহার হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর গ্যাস মিশ্রণের ক্ষেত্রে আমরা পাইছি ডাল্টনের আংশিক চাপ সূত্র। আংশিক চাপ কি? একটা মিশ্রিত অবস্থায় কয়েকটা গ্যাস আছে, সো একটা মিশ্রণে একটা উপাদান গ্যাস, ধরো এ গ্যাস, সে যে চাপটা প্রয়োগ করলো এটা হচ্ছে এ এর আংশিক চাপ, শুধু বি যে চাপটা প্রয়োগ করছে এটা বি এর আংশিক চাপ। সো একটু প্রাইমারি আলোচনা হয়েছে কিনা? চাচান কি বলতেছে যে ভাই আপনি থাকতে আমি 200 দিতাম, আমি থাকতে তুই ফুরাটাই দিতে। আমি তো ইউনো আই এম গরিব মিসকিন ফকির, তো আরো যা বলতে পারো আমার অসুবিধা নাই। সো আমি ফকির, সো ফকির রে তোমরা খাওয়াবা এটা স্বাভাবিক না? আমার থেকে খানি পাবা না। যখনই আমার কাছে ট্রিট চাইবা, যখনই আমার কাছে কোনো কিছু চাইবা, মাথায় রাখবা যে আলামিন ভাই খুবই নিম্ন পদস্থ ফকির, মিসকিন টাইপের। সো ওনার কাছে খুঁজে কোনো প্রকার লাভ নাই। সো আগে থেকে সতর্ক করে দিলাম আর কি। সো এখানে আমরা আশা করি প্রত্যেকটা যে সূত্রগুলো আছে, 6টা যে সূত্র আছে, এই 7টা সূত্র সম্পর্কে ধারণা পাইছেন। যদি না বুঝে থাকেন বলবেন। নাও গ্যাসের চাপ লেখাটা সুন্দর মতো উঠে নাই, আমি আবার একটু আলোচনা করি আপনাদের জন্য, বলে দিই খালি। গ্যাসের চাপের সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটিতে? চাপের সাথে আয়তনের পরিবর্তনটা কে আলোচনা করছে? একটু আগে আমরা গ্যাস সূত্রগুলো জাস্ট এমসিকিউর জন্য যতটুকু দরকার এই জিনিসটা প্রাইমারি আলোচনা করছি। চাপের সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটা? এটা কিন্তু আপনারা সবাই পারবেন। বস বলা ভাই উত্তর করেন। চাপের সাথে গ্যাসের আয়তনের পরিবর্তন হয় কোনটা? বয়েলের? এটা কি বলবো, এটা পারা উচিত। তাপমাত্রা স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন এর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, এটা বয়েলের সূত্র। বারবার আমরা রিপিট করলে দেখবা মনে থাকবে। চার্লসের সূত্রটা কি ছিল? চার্লসের সূত্র হচ্ছিল চার্লসে তাপমাত্রা স্থির থাকে কোনো গ্যাসের আয়তন, চাপ স্থির থাকে কোনো গ্যাসের আয়তন পরম তাপমাত্রা সমানুপাতিক। অ্যাভোগাড্রোর সূত্রটাতে কি ছিল? অ্যাভোগাড্রোর সূত্র হচ্ছে আয়তন এবং মৌল সংখ্যা সমানুপাতিক। সমান আয়তনে সমমূল সংখ্যা থাকে, সমান মৌল সংখ্যা থাকে। তাহলে আয়তন যত বাড়বে মৌল সংখ্যা তত কি হবে? বাড়বে। আর গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা আসলে এটা ব্যাপন সূত্র, যেটা ব্যাপন হার, এটা হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো আমরা 4টা সূত্র পাইছি, যেখানে আয়তন এবং চাপ এই সম্পর্কটা প্রকাশ করে বয়েলের সূত্র। খুবই সিম্পল। 21 ঠিক আছে। নিচের কোন সমীকরণটা বয়েলের সূত্র প্রকাশ করে? কোন সমীকরণটা বয়েলের সূত্র প্রকাশ করে? এটা পারেন কিনা দেখি। এটা সহজ, এটা আগেরটা পারছেন সবাই, এটাও পারবেন। বয়েলের সমীকরণ আমরা কি দেখছিলাম? আমি আলোচনা করি, আপনারা উত্তর দিয়ে দেন। আমি জানি আমার বস পোলাবেন এগুলো পারে, ঠিক আছে। সো নিচের কোন সমীকরণটা বয়েলের সূত্র প্রকাশ করবে? যেখানে তাপমাত্রা স্থির আছে। দেখো তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে আমরা এইসব ক্ষেত্রে কি পাইছি ভাই? তাপমাত্রা স্থির থাকলে কোনো গ্যাসের আয়তন এর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো চাপ এবং আয়তনের গুণফলটা কি থাকবে? তাহলে ধ্রুবক, ঠিক আছে। চাপ এবং আয়তনের গুণফল যেহেতু ধ্রুবক হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো? এটা মানে কি বুঝে? তুমি যদি আয়তন পরিবর্তন করো চাপ কমে যাবে, ফলে গুণফল সবসময় কি থাকতে সমান। তুমি একটা গ্যাস সিস্টেম চেঞ্জ করছো, ধরো একটা বেলুনের তাপমাত্রা বাড়াইয়া বা তাপমাত্রা স্থির রেখা তার আয়তন বাড়াই দিছো, বা ধরো কি বলা যায়, ধরো একটা বেলুন ছেড়ে দিছো। একটা বেলুন ছেড়ে দিলে কি হবে? যত উপরে যাবে তার আয়তন বাড়বে। কেন আয়তন বাড়বে? তার কারণ হচ্ছে উপরে চাপটা কমে যায়, বায়ুমণ্ডল চাপটা কমে যায়।
সো যত চাপ কমবে তত আয়তন তাহলে কি হবে, বাড়বে, ফলে গুণফলটা সবসময় কি থাকতেছে, সমান। সো যেহেতু পরিবর্তন করলেও এই গুণফলটা সমান থাকতেছে, তাহলে আমরা কি বলবো, P1V1 ইকুয়াল কি হবে, P2V2। ঠিক আছে। সো উস্তাদ দ্বারা আমরা কি পাইলাম, যে যখন বয়েলের সূত্র আলোচনা করব তাহলে আমরা পাবো P1V1 P2V2। সো এখানে যে সূত্রটা সঠিক হয় এটা হচ্ছে সি। সো আমি দেখবো আমি আলোচনা করতে করতে কারা এটা সঠিক উত্তর দিতে পারছে। সঠিক উত্তর দিতে পারছে সাজ্জাদ, সঠিক উত্তর দিতে পারছে হচ্ছে সাদিয়া, বাকিরা সঠিক উত্তর দেন নাই বা হয়তো বা কানেক্টেড না। সো আপনারা কানেক্টেড হওয়ার চেষ্টা করেন, ফ্রেন্ডদের মেনশন দেন, কাইন্ডলি একটু শেয়ার দিবেন। আমরা কিন্তু লাইভ শেয়ার দেন না, ঠিক আছে। আপনাদের কষ্ট করে লাইভ ক্লাস নিলেও আপনারা কিন্তু লাইভ ক্লাসগুলো শেয়ার দেন না, এটা একটা বাজে জিনিস, খুবই বাজে জিনিস। সো যারা পারবেন কাইন্ডলি হচ্ছে শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে। আমি একটা জাস্ট শেয়ার মাইরাই, আপনারা মারান না, কি করবেন, আমি মেরা দিই। ওকে, আশা করি এটা পারছেন এবং বুঝছেন। আমরা সেকেন্ড প্রশ্নটাতে যাই। এই যে নিচে একটা গ্রাফ দিছি আমরা এখানে, কোন সূত্রকে সমর্থন করে, এটা কিন্তু বি আর পি এর গ্রাফ, বি এবং পি এর গ্রাফ, 1/p, ডেফিনেটলি এটা মনে হয় P−1। তাপমাত্রা স্থির থাকতেছে, না না, বি আর পি এর গ্রাফ নাকি এটা? P−1 তো কিছু লেখা নাই, এর আমার মনে হয় পি বা এটা P−1, বি ভার্সেস 1/p আর কি। শুধু কথা এটা ভি, এটা হচ্ছে 1/p, ঠিক আছে। এই গ্রাফটার ক্ষেত্রে কোনটা হবে, নিচে কোন গ্রাফটা কোন সূত্রটারে সমর্থন করে, এটা দিয়ে আলোচনা করতে পারেন কিনা। আমরা একটু সময় নিয়ে কানেক্টেড হইতেছি আপনাদের সাথে। আপনারা কারা কারা আছেন এটা কি উত্তর দিতে পারেন দেখি। সাদিয়া শেয়ার করে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এখন ভাই ফাইন, এখানে আমরা একটু আলোচনা করি। দেখেন এখানে দেখো P−1 মানে 1/p, 1/p এর সাথে বি এর সম্পর্ক দিছে। আমরা বয়েলের সূত্রে কি পড়ছিলাম, তাপমাত্রা স্থির, কোনো গ্যাসের আয়তন এর চাপের কি বলতো, ব্যস্তানুপাতিক। চাপের যেহেতু ব্যস্তানুপাতিক হয়, তাহলে দেখো বি আর 1/p, বি এর সাথে দেখো 1/p এর সম্পর্কটা কিন্তু সমানুপাতিক। বি এর সাথে পি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আমরা যদি ভি এর সাথে পি এর সম্পর্কটা কথা বলি, ভাই ভি আর পি এর মধ্যে সম্পর্কটা কি, ভি আর পি এর সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, কিন্তু ভি এর সাথে 1/p এর সম্পর্কটা কি হইলো, সমানুপাতিক। তার মানে 1/p যদি বাড়ে ভিও বাড়বে, আর 1/p যদি কমে ভিও কমবে। তো এখানে দেখো, যার কারণে আমরা সমানুপাতিক রেখাগুলো পাইছি, কিন্তু এখানে তিনটা ভিন্ন তাপমাত্রায়, অর্থাৎ T1 এখানে কি হবে, বেশি হবে, T1 এখানে বেশি হবে, অর্থাৎ এখানে তাপমাত্রা যত বেশি হবে রেখাটা তত কি হইতেছে, খাড়া হইতেছে। তো T1 বেশি, T2, তারপরে কি হবে T3, তিনটা ভিন্ন তাপমাত্রায় এই রেখার চিত্রটা দেওয়া আছে। যেহেতু এটা ভি আর 1/p এর লেখচিত্র, তার কারণে সমানুপাতিক পাইছো। আচ্ছা, এই লেখচিত্রটা যদি এইরকম হইতো বস, এই লেখচিত্রটা তোমার এইরকম হইতো, আমরা এটা মুছে ফেলি, তখন আরো সুন্দর আলোচনা করা যাবে। এই লেখচিত্র যদি এইরকম হতো বি ভার্সেস পি, আমি বলছি ভি আর 1/p এর সাথে সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, ভি আর পি এর মধ্যে সম্পর্কটা কি, দেখো ভি আর পি এর মধ্যে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তখন কিন্তু আমরা কি রকম রেখা পাইতাম, তখন আমরা এই রকম রেখা পাইতাম। অর্থাৎ কি ব্যাপার দাঁড়াইলো, তিনটা ভিন্ন তাপমাত্রা দেখায়, তখন এইরকম রেখা পাইতাম, ঠিক আছে। তো এইরকম রেখা যদি পাইতাম, কারণ হচ্ছে পি যদি বাড়ায় ভি কমবে, পি যদি বাড়ায় ভিটা কি হতে থাকে, কমতে থাকে। সো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তিনটা ভিন্ন তাপমাত্রা। এখন আমারে বলেন কোন তাপমাত্রায় T1 হইতে পারে, কোনটা T2, কোনটা T3। আচ্ছা, তাপমাত্রা দেখো, এখন আপনি চাপ বাড়াইলেন আয়তন কি হবে বলতো, কমবে, কিন্তু এটা তাপমাত্রার উপর নির্ভর করে। যেহেতু এখানে তাপমাত্রা স্থির এবং এখানে তিনটা ভিন্ন তাপমাত্রা করতেছি, দেখো ওয়াই অক্ষ বরাবর কি বলতো, তাপমাত্রা কিন্তু আয়তনটা বেশি। সো আমরা তিনটা ভিন্ন টেম্পারেচারে করলাম। সো এখানে দেখো
একই বিন্দুতে যদি হিসাব করতে একটা নির্দিষ্ট তাপমাত্রা যদি হিসাব করি, ধরো 15 ডিগ্রি সেলসিয়াস, একটা 20 ডিগ্রি সেলসিয়াস, একটা 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে কি বেশি পাবা? আয়তন। কারণ তাপমাত্রা বাড়াইলে কি হবে বলতো? আয়তনটা বাড়ে। তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে। পূর্বের আয়তনের তুলনায় পরের আয়তনটা কি থাকবে? বেশি থাকবে। সো কোন ক্ষেত্রে একটা নির্দিষ্ট তাপমাত্রা দেখবা আয়তন বেশি, নির্দিষ্ট তাপমাত্রায় আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে দেখবা যে তিনটা ভিন্ন তাপমাত্রায়, ধরো এখানে আমি একই চাপ প্রয়োগ করলাম, আমার কথা হয়তো বুঝতেছো না অথবা আমি বুঝাইতে পারতেছি না। ধরো একটা নির্দিষ্ট চাপ রাখলাম, চাপা তিনটা ভিন্ন তাপমাত্রা নিয়ে আলোচনা করি। ধরো এটা T1, এটা T2, এটা হচ্ছে T3। একটা ভিন্ন চাপ, একটা নির্দিষ্ট চাপে দেখো তিনটা ভিন্ন তাপমাত্রা নিয়ে আলোচনা করলে কোন তাপমাত্রায় দেখো আয়তন বেশি? যে তাপমাত্রা আয়তন বেশি ওইটা হচ্ছে উচ্চ তাপমাত্রা। কারণ তাপমাত্রা যত বেশি থাকবে তত কিন্তু আয়তন বেশি থাকবে। সো আমি এখানে অর্ডারটা দিলে T3, T2, T1 এটা হবে না। তার কারণ কি? এখানে বলে দিছি কিন্তু অলরেডি, এখানে বলছে যে T1টা কি বেশি। সো T1 কোনটা হবে? উপরেরটা হবে T1, এটা হবে T2, এটা হবে কি T3। আশা করি ব্যাপারটা বুঝছো। এটা T1 কেন হবে? কারণ এটা নির্দিষ্ট চাপে এই তাপমাত্রায় আয়তনটা কি বেশি। তাপমাত্রা বাড়লে আয়তনটা কি হয়? বেশি হয়। এই তাপমাত্রা আয়তনটা কম, এই তাপমাত্রা আয়তনটা আরো কম। সো ব্যাপারটা কি দাঁড়াইলো? তাহলে এই তাপমাত্রাটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, তারপর হচ্ছে T2, তারপর হচ্ছে কি T3। এটা তিনটা ভিন্ন তাপমাত্রায় আমরা এই রেখাটা দেখাইলাম। সো এখানে ব্যস্তানুপাতিক হওয়ার কারণে এরকম দাঁড়াইছে, অর্থাৎ চাপ যত বাড়বে আয়তন তত কি হবে? কমবে। সো আশা করি ব্যাপারটা বুঝছো। সো এখানে দুই ধরনের ব্যাপার স্যাপার থাকতে পারে। এক ধরনের ব্যাপার স্যাপার থাকতে পারে যে তুমি গ্রাফটা জাস্ট আলোচনা করলা, বি ভার্সেস পি আর বি ভার্সেস 1/p এর গ্রাফটা আলোচনা করলা, কিরকম হইতে পারে। এটা হচ্ছে ব্যস্তানুপাতিক হারে থাকবে, এটা কি থাকবে বলতো? সমানুপাতিক হারে। আরেকটা জিনিস করতে পারে, এটা তাপমাত্রার সাথে তুলনা করতে পারে, কোন তাপমাত্রাটা বেশি হয়। যে তাপমাত্রা বেশি হবে ওই তাপমাত্রা আয়তনটাও কি হবে? বেশি, আয়তন বেশি থাকবে। সো এখানে T1 বেশি থাকার কারণ কি দেখো, আমি যদি এখানে এই দেখো এখানে একটা লম্ব আঁকি, কোন তাপমাত্রা আয়তন বেশি? দেখো T1 এ আয়তন T2 তুলনায় বেশি, T3 তুলনায় কি বেশি। যেখানে T1 এ আয়তন বেশি তার মানে তাপমাত্রাটাও কি হবে? বেশি। যত তাপমাত্রা বাড়ে তত আয়তনটাও কি হয়? বাড়ে। সো এই গ্রাফটা হচ্ছে উচ্চ তাপমাত্রা, এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা, এটা সবচেয়ে কম তাপমাত্রা হবে। আশা করি ব্যাপারটা বুঝছেন। তো কোন তাপমাত্রা বেশি এটার জন্য দেখবেন আপনি একটা স্ট্রেট একটা লাইন আঁকেন, লাইন আঁকে দেখেন যেটাতে তাপমাত্রা বাড়লে আয়তন বেশি হয়, যেখানে আয়তন বেশি হয় ওইটাতে তাপমাত্রাটা কি হবে? বেশি। কারণ তাপমাত্রা এবং আয়তনের মধ্যকার সম্পর্ক আপনি কি জানেন? সমানুপাতিক। যদি তাপমাত্রা স্থির এবং এটা ভিন্ন তিনটা তাপমাত্রায় আমরা তিনটা গ্রাফ করছি, এটা ধরো 15 ডিগ্রিতে স্থির রেখা করছি, এটা ধরো 30 ডিগ্রিতে রাখছি, এটা ধরো 45 ডিগ্রিতে রাখছি। তিনটা স্থির তাপমাত্রা আমরা গ্রাফ পাইছি, কিন্তু এই তিনটা তাপমাত্রা তো সমান না। তাহলে কোন তাপমাত্রাটা বড় হইতে পারে বা বড় বেশি তাপমাত্রা গ্রাফ কোনটা হইতে পারে? যে তাপমাত্রা আয়তনগুলো আমরা বেশি পাবো ওই তাপমাত্রাটা হচ্ছে কি উচ্চ। সমীকরণের লেখচিত্র কোন ধরনের? বয়েলের সূত্রের সমীকরণ কোন ধরনের হইতে পারে? আইসোথার্ম হবে, আইসোবার হবে, আইসোকোর হবে, নাকি আইসোমোল হবে? আইসো শব্দটা বুঝিয়েন, আইসো শব্দটা বুঝে সমান বুঝে, আইসোথার্ম মানে তাপমাত্রা সমান। এখানে আইসোথার্মে তাপমাত্রা সমান হবে, ঠিক আছে, টি স্থির থাকবে, তাপমাত্রা সমান থাকবে। আইসো বার থাকলে চাপ স্থির থাকবে, পি চাপ স্থির থাকবে, ঠিক আছে। আইসো কোর এটা হচ্ছে ভি স্থির থাকলে। আইসো মোল এটা যদি মোল স্থির থাকে, এন। সো আপনি কোনটা পাবেন বলেন? সো আপনি যেহেতু এখানে আইসোথার্ম পাইতেছেন, মানে বয়েলের সূত্র নিয়ে আলোচনা করতেছে, বয়েলের সূত্রে কিন্তু তাপমাত্রা স্থির থাকে, যেহেতু বয়েলের সূত্রে তাপমাত্রা স্থির থাকে তাহলে বয়েলের সূত্রের যে লেখচিত্রটা আপনি পাবেন এটা ডেফিনেটলি কি হবে? আইসোথার্ম হবে, ঠিক আছে। আইসো বারে চাপ স্থির থাকে, আইসো করে কি থাকে? বি স্থির থাকে। আর আইসো মোলে আমরা কি পাইলাম? মোল স্থির পাইলাম। সো আমরা এখানে কি পাইলাম? বয়েলের সূত্রের সমীকরণের লেখচিত্র কোন ধরনের হবে? এটা হচ্ছে আইসোথার্ম রিলেটেড হবে। তাপমাত্রা এখানে কি থাকবে? স্থির থাকবে। ঠিক আছে, আশা করি বুঝছেন। এটা দেখেন কি হইতে পারে, এটা আলোচনা করেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ 1 অ্যাটমসফিয়ার হলে 1/v এর মান দেওয়া আছে, ঠিক আছে। গ্যাসের ক্ষেত্রে চাপ 1 অ্যাটমসফিয়ার হইলে 1/v এর মান দেওয়া আছে। আচ্ছা 1/v এর মান এত হলে চাপ কত হবে? এই জায়গাটা বাইর করবেন। সো এটা হচ্ছে পি আর 1/v এর সাথে সম্পর্ক দাঁড়াইছে। আমরা বয়েলের সূত্রে কিন্তু আমরা দেখছি তাপমাত্রা স্থির থাকলে এখানে দুইটা ফ্যাক্টর আছে। ধরো এখানে পি ভার্সেস 1/p, পি ভার্সেস 1/v এর জায়গাটা দিছে, ঠিক আছে। এটাও কিন্তু মূলবিন্দুগামী ছেদবিন্দুগামী রেখা পাবো। সো এখানে চাপ দেওয়া আছে আর 1/v এর মান দেওয়া আছে। তো 1/v আমরা x ধরি। সো 1/v আর p কিন্তু সমানুপাতিক,
ঠিক আছে, এটার আমরা এক্স ধরলাম। সো এক্স যেহেতু সমানুপাতিক, তাহলে দেখো P1/P2 ইকুয়াল টু কি হবে বলতো, x1/x2। ঠিক আছে, সো এখানে দেখো প্রথম তাপমাত্রায় 1/b এর ভ্যালু কিন্তু দেওয়া আছে। তো দ্বিতীয় চাপে আমরা বাড়ি করব, P2 বাড়ি করব। তো P2 ইকুয়াল টু কি হবে, P2 ইকুয়াল টু P1x2 বাই কত x1। P1 এর ভ্যালু কত 1 অ্যাটমসফিয়ার, x2 দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে আমরা কত পাইলাম 0.042। ঠিক আছে, বাই x1 আমরা কত পাইছি 0.05। দেখেন তো উত্তরটা কি আসে। .84 ATM। আশা করি ব্যাপারটা বুঝছেন, যারা বুঝেন নাই খেয়ালও করতে পারছেন। কিভাবে করছি ভাই হিসাবেরা দেখেন তো, এইখানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের ক্ষেত্রে চাপ এবং 1/b এর মধ্যে একটা সম্পর্ক দিছে। চাপ 1 অ্যাটমসফিয়ার, 1/b এর মানে তো 1/b এর মানে তো হলে চাপ কত হবে। সো এখানে আসলে বয়েলের সূত্রে পি আর বি এর আমরা কি দেখছি বয়েলের সূত্রে, দেখো তো এখানে বয়েলের সূত্রে দেখছি চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্ক ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে পি এর সাথে 1/p এর সম্পর্কটা কি সমানুপাতিক, পি এর সাথে বি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। আবারও বলি, পি এর সাথে ভি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু পি এর সাথে 1/b এর যে সম্পর্কটা থাকবে এটা সমানুপাতিক। ঠিক আছে, সো যেহেতু সমানুপাতিক পাইছি, 1/b এর ভ্যালু দেওয়া আছে, এটা আমরা এক্স ধরলাম, 1/b রে আমরা এক্স ধরলাম, আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য এক্স ধরলাম। সো যেহেতু সমানুপাতিক, আমার অনুপাতগুলো কি থাকবে, সমান থাকবে। আমি যদি এই দুটার মধ্যে তুলনা করব, পি আর বি এর মধ্যে তুলনা করব, তাহলে P1/P2 x1 বাই কি দাঁড়াইলো x2, তাহলে আমরা P2 এখানে বাইর করলাম। তাহলে P1 হচ্ছে প্রথম চাপ যেটা 1 অ্যাটমসফিয়ার, এবং x2 হচ্ছে দ্বিতীয় 1/v যেটা 0.042, আর x1 হচ্ছে প্রথম ক্ষেত্রে আমরা কত পাইলাম 1/b এর ভ্যালু 0.05। সো এখানে আমরা কত পাইলাম 0.84 অ্যাটমসফিয়ার। আশা করি ব্যাপারটা বুঝছেন। ঠিক আছে, সো এই ধরনের প্রশ্ন আইলে মানে যেটার সাথে যেটা সম্পর্ক সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, এটা দিয়ে কিন্তু আশা করি করতে পারবেন। এইটা কি হবে দেখেন, এইটা আমরা কোন সূত্রে পাইছিলাম, আমরা দেখেন চার্লসের সূত্রে পাইছিলাম। তাপমাত্রা চাপ যদি স্থির থাকে, তো এইখানে আমরা চাপ স্থির থাকলে কি পাইছি, আয়তন তাপমাত্রা সমানুপাতিক, আয়তন তাপমাত্রা সমানুপাতিক। সো এই জায়গায় তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে, তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে। নাও দেখেন 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো গ্যাসের একটা আয়তন আছে, 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো গ্যাসের আয়তন আছে। এখন আমি যত তাপমাত্রা বাড়াবো ওই আয়তন থেকে কিন্তু তার আয়তনগুলো বাড়তে থাকবে। আশা করি বুঝছেন না। ধরেন ইনিশিয়ালি একটা গ্যাসের আয়তন হচ্ছে ধরো 5 লিটার 0 ডিগ্রিতে। এখন আমি তাপমাত্রা বাড়াইলে তো আয়তন বাড়ে, তাহলে আগের যে 5 লিটার আছে এখান থেকে আয়তন কি থাকবে, বাড়তে থাকবে। সো আয়তন কতটুকু বাড়ে, সো দেখবেন 0 ডিগ্রি থেকে প্রতি 1 ডিগ্রি বাড়াইতে গেলে ওই 0 ডিগ্রির আয়তনে 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা যদি 0 ডিগ্রি থেকে প্রত্যেক 1 ডিগ্রি তাপমাত্রা বাড়াই, তাহলে আয়তনটা বাড়বে। এটা কতটুকু বাড়বে, এটা 0 ডিগ্রির যে আয়তনটা থাকবে তার 273 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাবে। তো আমি যত তাপমাত্রা বাড়াবো 273 ভাগের তত ভাগ বৃদ্ধি পাবে। ঠিক আছে, ধরো আমরা টি ডিগ্রি সেলসিয়াস, টি কেলভিন বা টি ডিগ্রি সেলসিয়াস বাড়াইলাম, সো যত বাড়াবো তত গুণ কি পাবে, বৃদ্ধি পাবে। 273 ভাগের তত ভাগ। ধরো 1 ডিগ্রি বাড়াচ্ছি 273 ভাগের 1 ভাগ, 2 ডিগ্রি বাড়াইছি 273 ভাগের কত ভাগ হবে, 2 ভাগ। এভাবে আমরা হিসাব করতে পারি। এইখানে আমরা একটা ধ্রুবক পাবো। ঠিক আছে, BT/273। এই যে অংশটা আমরা পাইছি এটা কি হবে, তাপ প্রসারণ সহগ। হ্যাঁ, তাপ প্রসারণ সহগ, তাপ প্রসারণ সহগ আমরা কি পাইছি দেখো, তাপ প্রসারণ সহগ আয়তন প্রসারণ, আয়তন প্রসারণ, তাহলে আয়তন প্রসারাঙ্ক। সো এটা যেটা আমরা পাইছি B0T/273, এটা হচ্ছে আয়তন প্রসারাঙ্ক, আয়তন কতটুকু বৃদ্ধি পায়। সো আয়তন প্রসারাঙ্ক সহগ বা আয়তন প্রসারাঙ্ক আমরা কি পাইলাম, BT বাই কত পাইলাম 273 পাইলাম, B0T/273। সো এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। এখানে আয়তন কি পায়, বৃদ্ধি পায়। তাপমাত্রা বাড়ায় আয়তনটা বাড়ে। কোনটি পরম শূন্য তাপমাত্রা, এটা অলরেডি আলোচনা করছি, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। এটা গ্রাফটা মনে আছে নাকি, দেখো তাপ আয়তন ভার্সেস তাপমাত্রা যদি 0 ডিগ্রি সেলসিয়াসে আলোচনা করি, দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো গ্যাসের আয়তন কিন্তু শূন্য না। এটা মূল বিন্দুগামী লেখচিত্র হবে না। এই লেখচিত্রটা কি হবে, ওয়াই অক্ষের ছেদবিন্দুগামী হবে। কেন ওয়াই অক্ষের ছেদবিন্দুগামী হবে, কারণ ভাই 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো গ্যাসেরই আয়তন কি হয় না, শূন্য হয় না। এইটারে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করতে থাকি, তাইলে একটা পর্যায়ে এসে দেখো শূন্য হয়।
এই তাপমাত্রাটা কত? -273°C, যেটার আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। আর কেলভিন স্কেলের ক্ষেত্রে আমরা যদি এটা কেলভিন স্কেল দ্বারা প্রকাশ করি, তাপমাত্রা এবং আয়তনকে কেলভিন স্কেলে প্রকাশ করি, তাহলে দেখো এই যে তাপমাত্রা এটা আমরা বলি 0 কেলভিন, -273°C, যেখানে আয়তন 0, এই তাপমাত্রা থেকে আমরা মূলবিন্দু হিসাব করা শুরু করি, অর্থাৎ এটা 0 কেলভিন হয়। সো কেলভিন স্কেলে দেখো যে লেখচিত্রগুলো পাবো, এই লেখচিত্র কিন্তু মূলবিন্দুগামী হবে। সো এখানে মূল ব্যাপারটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে হিসাব করলে কি হয়, আর এটা হচ্ছে কেলভিন স্কেলে হিসাব করলে কি হয়। আমি যদি তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে হিসাব করি, এটা কখনোই মূলবিন্দুগামী হবে না, এটা ওয়াই অক্ষের ছেদবিন্দুগামী হবে। ঠিক আছে, ওয়াই অক্ষরে ছেদ করবে, কারণ 0°C কোনো গ্যাসের আয়তন শূন্য হয় না। এটা শূন্য করার জন্য আমি আরো তাপমাত্রা কমাইতে থাকবো, পিছনের দিকে বর্ধিত করব, একটা সময় মনে হবে যেটা শূন্য হবে, যদিও তাত্ত্বিকভাবে শূন্য হয়। এই পর্যন্ত আসলে তাপমাত্রা কমাইলে আয়তনটা নেওয়াই যায় না। তার কারণ কি, এই পদার্থটা গ্যাসটা অন্য আরেকটা ভৌত অবস্থায় পরিবর্তন হয়ে যায়, তরল হয়ে যায়, কঠিন হয়ে যায়, ওই অবস্থাগুলো পরিবর্তন হয়ে যায়, গ্যাসই আর থাকে না। সো আয়তন কমাইতে থাকলে, তাপমাত্রা কমাইতে থাকলে, এটা গ্যাস থাকে না যেহেতু, সো এটা আসলে আয়তনটা শূন্য করা যাবে না। বাট আমরা একটা গ্রাফটা অ্যানালাইসিস করে দেখতে পারি যে এটাতে -273 গেলে শূন্য করা যাইতে পারে। এই যে -273°C, যেখানে তাত্ত্বিকভাবে, শব্দটা তাত্ত্বিকভাবে এই জন্য ইউজ করি, প্রকৃতপক্ষে আসলে আমরা শূন্য করতে পারি না। তো তথ্যগতভাবে আমরা দেখি যে -273 শূন্য হইতে পারে, যার কারণে এই তাপমাত্রা আমরা পরম শূন্য তাপমাত্রা বলি, যেটা কেলভিন স্কেলে আমার মূলবিন্দু, অর্থাৎ 0 কেলভিন। সো কেলভিন স্কেলে মূলবিন্দুগামী ছেদরেখা হয়, কিন্তু সেলসিয়াস স্কেলে এটা কি হয় না, মূলবিন্দুগামী ছেদরেখা হয় না। আশা করি ব্যাপারটা বুঝছেন। ঠিক আছে, সো এটা -273°C। -273°C মজার একটা প্রশ্ন দেখো, N2 এর মোলার আয়তন কত ডেসিমিটার কিউব হবে? N2 এর মোলার মানে এক মোল গ্যাসের আয়তন। আমরা N2 এর মোলার আয়তন বাইর করতে বলছি, এক মোল গ্যাসের আয়তন, এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা -273°C, -273°C কোনো গ্যাসের কি থাকে না, আয়তন থাকে না, এই জন্য আমরা পরম শূন্য তাপমাত্রা বলি। সো এখানে আয়তনটা হচ্ছে শূন্য। পরম শূন্য তাপমাত্রা কাকে বলে? যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। সো এটা হচ্ছে তাহলে 0 থাকবে। লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে? এখানে লেখচিত্র দেওয়া নাই, সো এটা নিয়ে আমরা আলোচনা করি না, টাইপ করতে কিছু মিস্টেক আছে। আমাদের যে নতুন নিয়োগপ্রাপ্ত আমাদের হচ্ছে স্যার, যে ইনভিজিলেটর, ওনার হয়তো আরেকটা এক্সপিরিয়েন্স বাড়ার সাথে সাথে এগুলো ডেভেলপ হওয়া শুরু করবে আরও। সো ইনিশিয়ালি কিছু কিছু ভুল থাকে নতুন জয়নিং থাকলে, সো এই ভুলগুলো আমরা মার্জনা করতেছি। ইনশাল্লাহ ইন ফিউচার দেখবা যে এই ধরনের ভুলগুলা আমাদের স্লাইডগুলোতে খুব কম থাকবে। স্থির চাপে দেখবা 0°C তাপমাত্রা হচ্ছে, O2 গ্যাসের আয়তন দেওয়া আছে 20°C তাপমাত্রা, গ্যাসের আয়তন কত? এটা সহজ হিসাব, সহজ না? এখানে হচ্ছে তাপমাত্রা দেওয়া আছে, আয়তন, স্থির চাপ। স্থির চাপে কোন সূত্র হয়? স্থির চাপ হচ্ছে চার্লসের সূত্র হয় নাকি? চার্লসের সূত্র আমরা কি দেখছি? চাপ স্থির থাকে, আয়তন আর তাপমাত্রা সমানুপাতিক। এখানে আমরা কোন অনুপাত পাইছি? V1/T1 = আমরা কি পাই? V2/T2। এখানে প্রথম তাপমাত্রা কত? প্রথম তাপমাত্রা 0°C মানে 273 কেলভিন। প্রথম আয়তনটা কত দেখো? প্রথম আয়তন 3.5 লিটার। প্রথম টেম্পারেচারটা কত? প্রথম টেম্পারেচার 20°C, যেটা হচ্ছে আমরা কত পাবো? 20°C হইলে 273 যোগ হচ্ছে 20, 293। ঠিক আছে, V2 কত? সো আমরা শেষ আয়তন বাই করবো V2 তাহলে কি হবে বলতো? V1T2 বাই কি বলতো? T1। এটা হিসাব করো তাইলে। সো আমরা এখানে V1 পাইছি কত? V1 পাইছি 3.5, T2 পাইছি কত? এখানে 293 বাই T1 কত পাইছি? 273। সো আমরা এখানে কত পাইছি? 3.75 লিটার, 3.756 মানে 3.76 লিটার। সো উত্তর হচ্ছে 3.76 লিটার। সো এই ধরনের ম্যাথগুলো খুবই সহজ থাকে, আমরা ইয়েতেও দেখছি। আমি এই জায়গায় আমরা একটা সূত্র মুখস্থ করতে বলি আপনাদের, এটা হচ্ছে আমার ক্লাসে যারা করেন, P1 V1/T1 = কি হয়? P2 V2/T2। এক সূত্র মুখস্থ করলে কি হয়, বাকি সবগুলো অটোমেটিকলি মনে থাকে। কেমনে মনে থাকে? যেটা স্থির থাকবে এটা বাদ দিয়ে দেন। যদি তাপমাত্রা স্থির থাকে তাপমাত্রা বাদ দেন, চাপ স্থির থাকে চাপ বাদ দেন, আয়তন স্থির থাকে কি করবেন? আয়তন বাদ দিবেন। যেটা স্থির থাকবে ওইটা জাস্ট বাদ দিয়ে দেন, তাইলে হিসাব করলে হয়ে যায়। তো এখানে হচ্ছে চাপ স্থির থাকে, দেখেন চাপ বাদ দিলে কি থাকে? V1/T1 V2/T2 থাকে। সো এখান থেকে আমরা শেষ আয়তন বের করতে পারি। আশা করি ব্যাপারটা বুঝছেন এবং আপনারা এই অঙ্কটা করতে পারবেন।
গেলুসাকের চাপের সূত্র কোনটা, এটা যদি নিয়ে আমরা আলোচনা করতে চাই, গেলুসাকের চাপের সূত্র কোনটা হইতে পারে? গেলুসাকের চাপের সূত্র আমরা কিন্তু অলরেডি আলোচনা করছি, এটা চাপীয় সূত্র। যেটা চাপীয় সূত্র, দেখো চাপ স্থির থাকে যেখানে কোনো গ্যাসের চাপের সূত্র চাপ স্থির থাকে না, চাপ অপারেট করে, মানে চাপের পরিবর্তন হয়। এখানে আয়তন স্থির থাকে, আর কোনো গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক, কোনো গ্যাসের চাপ এর পরম তাপমাত্রার সমানুপাতিক, আয়তন আর মোল সংখ্যাগুলো কি থাকে, স্থির থাকে, গ্যাসের পরিমাণ আর এর আয়তনটা কি থাকে, স্থির থাকে। চাপ এর তাপমাত্রার সমানুপাতিক, অর্থাৎ P/T, অর্থাৎ ধ্রুবক হয়, অর্থাৎ P1/T1 আমরা পাবো কি P2/T2। এটা আমরা গেলুসাকের চাপের ক্ষেত্রে পাবো আমরা। সো এখানে আমরা দেখো সমানুপাতিক তো মূলবিন্দুগামী রেখা হবে, তাই না? ব্যস্তানুপাতিক হলে মূলবিন্দুগামী রেখা হয় না, এটা মনে অধিবৃত্তের মতো এটা রেখা হয়। আচ্ছা যাই হোক, এটা অধিবৃত্ত না পরাবৃত্ত আবার একটু বলি, তোমরা একটু দেখে নিও। আমার একটু কনফিউশন আছে, সব জিনিস আমি পারবো এমনটাও না, ঠিক আছে? কিছু কিছু জিনিস হয়তো আমার এই মুহূর্তে মনে নাই, এটা তুমি একটু খেয়াল করে নিবা। সো গেলুসাকের চাপের সূত্র কোনটা? গেলুসাকের চাপের সূত্র আমরা পাইলাম P/T সমানুপাতিক BN স্থির, এটা হচ্ছে 2। সো আমরা এখানে 2 অপশনটা পাইলাম, যেটা সঠিক। আশা করি ব্যাপার বুঝছেন, না? পারবেন না কেন? আপনারা পারেন মিয়া, সব কিছু পারেন। ওকে ফাইন। এখানে দেখো আমরা প্রমাণ অবস্থায় এখন মৌল সংখ্যাগুলো নিয়ে কাজ করি, ঠিক আছে? বলছে প্রমাণ অবস্থায় 1.8 গ্রাম পানিতে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, এটা নিয়ে আলোচনা করতে বলছে। প্রমাণ অবস্থা বলতে কোন বোঝায়? স্ট্যান্ডার্ড এসটিপিতে। এসটিপিতে কিন্তু আমরা জানি যে কোনো গ্যাসের যদি আয়তন নিয়ে বলে নাই, তো আয়তনে কোনো ফ্যাক্টরি নেই, এখানে ভর দেওয়া আছে আর কি দেওয়া আছে, পরমাণু সংখ্যা দেওয়া আছে। তো 1 মোলের হিসাব নিয়ে আলোচনা করি। 1 মোলের ভরও জানি পানির, হ্যাঁ, এরপরে পরমাণু সংখ্যাও জানি। পানিতে অক্সিজেন পরমাণু সংখ্যা কিন্তু পানি 1.8 গ্রাম। পানির সংকেত কি? পানির সংকেত H2O। তো 1 মোল পানিতে 1 মোল অক্সিজেন আছে কিন্তু, আর 1 মোল পানিতে 2 মোল হাইড্রোজেন আছে। 1 মোল পানিতে 1 মোল অক্সিজেন আছে, আর 1 মোল পানিতে 2 মোল হাইড্রোজেন আছে। ব্যাপারটা বুঝিয়ে। সো 1 মোল পানি যেটা ভরে দেওয়া আছে, আমি ভর থেকে কিন্তু পরমাণুর সংখ্যায় কনভার্ট করব। ভর থেকে পরমাণু সংখ্যায় কনভার্ট করবে, ব্যাপারটা বুঝিয়ে। আমরা প্রথম ভরটা লিখে, আমি কিন্তু পানির ভর থেকে অক্সিজেনের পরমাণু হিসাব করব। পানির 1 মোলের ভর কত? পানির 1 মোলের ভর হচ্ছে 18 গ্রাম, ঠিক আছে? পরমাণু সংখ্যা, কার পরমাণু? অক্সিজেন। 1 মোল পানিতে কয় মোল অক্সিজেন পাওয়া যায়? 1 মোল অক্সিজেনই পাওয়া যায়। আর 1 মোল অক্সিজেনে কয়টা পরমাণু থাকবে? যে কোনো পদার্থের 1 মোলে কয়টা পরমাণু থাকে? 6.023, 10 বার কত থাকবে? 23টি পরমাণু থাকবে। সো 1 মোলের হিসাবগুলো জানি আমরা, দেখবো কই থেকে কই কনভার্ট করতে বলছে। দেখেন ভর দেওয়া আছে, পরমাণু সংখ্যা কনভার্ট করতে বলছে। সো ভর থেকে পরমাণু সংখ্যা প্রথমে লিখবো আমরা 1 মোলেরটা, তাহলে যেটা দেওয়া আছে এটা থেকে হিসাব করা যাবে। 1 মোল পানির ভর হচ্ছে 18 গ্রাম, আমার বাই করতে বলছে পরমাণু সংখ্যা, অক্সিজেনের পরমাণু সংখ্যা, কিন্তু এটা ফ্যাক্টর। যদি এটা হাইড্রোজেনের পরমাণু সংখ্যা বলতো, তাহলে কিন্তু আমি 2 মোলের পাইতাম হাইড্রোজেন। যেহেতু 2 মোল পাইতাম, 2 মোলের পরমাণু সংখ্যা হিসাব করতাম। অক্সিজেন যেহেতু 1 মোল পাই, তাহলে অক্সিজেনে 1 মোলের পরমাণু সংখ্যা আমরা এখানে হিসাব করব। আশা করি ব্যাপারটা বুঝছেন। তাহলে 18 গ্রামে এই পরিমাণ আমার অক্সিজেন পরমাণু আছে। তাহলে 1.8 গ্রাম যদি আমরা কি নেই, পানি নেই, তাহলে কতটুকু আমরা অক্সিজেন পরমাণু পাবো? তাহলে 6.023 10 পাওয়ার 23, ঠিক আছে, ইন্টু 1.8 বা কত হইলো 18, এতগুলো আমরা পাবো। সো এটা আমরা হিসাব করি। সেটা যদি হিসাব করতে যাই, দেখো আমরা কি কি পাইতে পারি। 6.023 ইন্টু 10 পাওয়ার কত দাঁড়াইলো 23, ইন্টু কত দাঁড়াইলো 1.8 বা কত দাঁড়াইলো 18। সো আমরা এটা যেটা পাবো 6.023 10 পাওয়ার কত 22t। সো 6.023 10 পাওয়ার 22t। সো এটা উত্তরটা কত হইলো? সি, গ নাম্বার উত্তর। আশা করি বুঝছেন। সো আমার যদি এখানে বলতো যে ভাই পানি 1.8 গ্রাম থেকে যে অক্সিজেন পাওয়া যায় তার আয়তন কত, ঠিক আছে, আয়তন হিসাব করতে বলছে, তো তখন হিসাব করতে পারতাম, কিন্তু ভর থেকে আয়তনে নিতাম। ভর 1 মোলের ভর হচ্ছে 1 আণবিক ভর, 1 মোলের আয়তন কত? 22.4 লিটার এসটিপিতে, প্রমাণ অবস্থায়। কথা কি বুঝছেন? যদি এসটিপি বলতো 24.789, 1 মোল অক্সিজেন 22.4 লিটার, হাইড্রোজেনের কথা বলে 2 মোল পাওয়া যায়, তাহলে কত হবে? 22.4 লিটার, এটা দ্বিগুণ করেন 44. কত হবে? সামথিং হবে মনে হয় 22.8 ইন্টু 4 ইন্টু 2 আর কি, 44.8 লিটার হতো। আশা করি ব্যাপারটা বুঝছেন। সো আমরা কই থেকে কই কনভার্ট করবো এটা হিসাব করবেন, আর কত মৌলেরটা হিসাব করবেন। এখানে ভরটা লিখবেন, এখানে কি লিখবেন যেটা চাবে, আয়তন চাইলে আয়তন, পরমাণু সংখ্যা চাইলে কি পরমাণু সংখ্যা। তো কোনো সূত্র মুখস্থ করা লাগে না আর কি, আপনি ঐকিক নিয়ম দিয়েই করতে পারবেন।
যেমন এখানে আরেকটা অঙ্ক এরকম সিমিলার একটা প্রশ্ন হিসাব করে দেখো, অক্সিজেনের ভর দেওয়া আছে, অক্সিজেনের অণু হিসাব করতে বলছে। দেখো ভর থেকে অণু হিসাব করতে বলছে, সিম্পল না? অণু দেখো 1 মোলের হিসাব করি, 1 মোল অক্সিজেনের ভর হচ্ছে কত গ্রাম? অক্সিজেন গ্যাস, কিন্তু অক্সিজেন গ্যাসের সংকেত কি? O2। সো 1 মোল অক্সিজেনে 32 গ্রাম অক্সিজেন আছে। আর 32 গ্রাম তো 1 মোলের, 1 মোলে অণু কয়টা? অক্সিজেনের কিন্তু অণু বাড়ি করতে বলছে। 1 মোলে অণু আছে 6.023 10^23। ব্যাপারটা দেখো কত সিম্পল। ভর থেকে অণুতে কনভার্ট করতে বলছে, আর 1 মোল অক্সিজেন মানে 32 গ্রাম অক্সিজেনে অণু আছে 6.023 10^23। তাহলে 16 গ্রামে কত হবে? 16 গ্রামে তার অর্ধেক হবে। কত দাঁড়াবে? 32 ইন্টু কত হইলো? 16, মানে পুরো অর্ধেক হবে আর কি। সো ভাগ করেন 6.023 10^23, হ্যাঁ, ভাগ কত হবে? 2। সো এটা যদি আপনারা করেন তাহলে পাবেন কত? দেখেন পাবেন আপনি এখানে 3.0115 10 বার কত দাঁড়ায়? 23টি। দেখেন এই উত্তরটা আছে কিনা? 115 10 বার কত? 23। সো এটা হচ্ছে আমার উত্তর। তো আশা করি বুঝছেন। সো এই ধরনের প্রশ্নগুলো কই থেকে কই কনভার্ট করবে এটা কিন্তু খুবই সহজ, ঠিক আছে? ভর থেকে পরমাণুতে কনভার্ট করবে, ভর থেকে আয়তনে কনভার্ট করতে পারতো, ভর থেকে যদি আয়তনে কনভার্ট করে 1 মোলের ভর হিসাব করবেন, 1 মোলের আয়তন হিসাব করবেন। আয়তন লিখলে কি লিখতাম? 22.4 লিটার। দেন গিভেন থেকে কত হবে এটা বের করে নেবেন। খুবই সহজ না? কোনো সূত্র লাগে না, কিছু লাগে না। 1 মোলের হিসাবগুলো তো জানা থাকে না? 1 মোলের আয়তন কত? 1 আণবিক ভর, 1 মোলের ভর কত? 1 আণবিক ভর। 1 মোলের আয়তন কত? এসটিপিতে 22.4 লিটার, ঠিক আছে? সো এরকম করে তো আমরা হিসাব করতে পারি। 1 মোলে পরমাণু সংখ্যা বলতে পারবো। 1 মোলে কয়টা পরমাণু থাকে? 6.023 10^23। সো এখানে দেখো একটা এত গ্রাম ভর দেওয়া আছে, কয়টি অক্সিজেন অণু আছে, তাহলে গ্লুকোজের সংকেত কিন্তু জানতে হবে, ঠিক আছে? গ্লুকোজের সংকেত জানতে হবে। গ্লুকোজের সংকেত কি দেখেন? C6H6 H12O6, C6H12O6। চিনি বলে কি হইতো? C11H কত জানি হইতো চিনির, আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। একটু দেখেন চিনি গ্লুকোজ। গ্লুকোজের সংখ্যাতে আমি একটু সার্চ করে নিই। ব্ল্যাঙ্ক হয়ে যায় রে ভাই আইতে। পরমাণু সংখ্যা, গ্লুকোজের সংখ্যাটা দেখি। আচ্ছা, আমরা গ্লুকোজের ফর্মুলা ঠিকই লিখছি। নাও দেখেন, এই যে গ্লুকোজটা নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, যে এইখানে দেখো ভর থেকে পরমাণুতে বাইর করতে বলছে। 1 মোল গ্লুকোজে কয় মোল অক্সিজেন আছে? দেখেন 1 মোল গ্লুকোজে 6 মোল অক্সিজেন আছে, 6 মোল কার্বন আছে, আর 12 মোল কি আছে? হাইড্রোজেন আছে। সো আমি 1 মোল গ্লুকোজ কিন্তু 1 মোল পাইলাম, ভর তাহলে 1 মোলের ভর হবে। যেহেতু অক্সিজেন পরমাণুর কথা বলছে, অক্সিজেন পরমাণু কিন্তু 6 মোল হবে। ফ্যাক্টরটা বুঝিয়েন, কিন্তু 6টা অক্সিজেন আছে, 6 মোল অক্সিজেন পাবো আমরা এখানে। সো এখানে যখন আমরা ভর হিসাব করতে যাব, 1 মোল গ্লুকোজ আর পরমাণু কিন্তু অক্সিজেনের বাই করতে বলছে। ভরটা হচ্ছে গ্লুকোজের, পরমাণু হচ্ছে কিন্তু অক্সিজেনের। যদি এখানে ভর বলতো গ্লুকোজের পরমাণু সংখ্যা বলতো, তাহলে 1 মোল গ্লুকোজে 1 মোল পরমাণু থাকে। কিন্তু এখানে 1 মোল গ্লুকোজে কিন্তু 1 মোল অক্সিজেন থাকে না। 1 মোল গ্লুকোজে 6 মোল কি থাকে? অক্সিজেন থাকে। সো 1 মোল গ্লুকোজে 6 মোল অক্সিজেন থাকে। সো গ্লুকোজের আবার ভর লাগবে। গ্লুকোজের ভর কেমনে বাই করবে? 1 মোলে 1 আণবিক ভর হয়। সো কার্বনের 12 ইন্টু কত হইলো? 6। তারপরে দেখো হাইড্রোজেনে কত পাইলাম? 12। তারপরে অক্সিজেনে কত পাইলাম বলো তো? 16 ইন্টু কত দাঁড়াইলো? 6। সো আমরা এখানে টোটাল ভর পাইলাম 180 গ্রাম। তো গ্লুকোজের ক্ষেত্রে 1 মোলের ভর 180 গ্রাম। 1 মোল গ্লুকোজে 6 মোল অক্সিজেন থাকে। যদি 6 মোল অক্সিজেন থাকে তাহলে আমার এখানে 1 মোলের পরমাণু সংখ্যা তো জানি, তাহলে 6 মোলেরটা বাড়ি করতে পারবো। 6.023 10 12 কত দাঁড়াবে? 23টি। আশা করি ব্যাপারটা বুঝছেন। এর আগে পানিটা হিসাব করছে, তাই না? 1 মোল পানিতে 1 মোল অক্সিজেন আছে, 1 মোল পানিতে 2 মোল হাইড্রোজেন আছে, এটা হিসাব করে বলবেন। 1 মোলের ভরগুলো যদি হিসাব করতে পারেন, 2 মোলের ভরও তো পারবেন, তাই না?
তাহলে দেখো 180 গ্রাম গ্লুকোজে তাইলে 6 মোল অক্সিজেন আছে, 6 মোলের পরমাণু সংখ্যা হিসাব করছে। তাহলে এখানে যেটা বলছে 1.80 10⁻³ গ্রাম যদি আমরা কি নেই দেখো তো, 10⁻³ গ্রাম যদি আমরা গ্লুকোজ নেই তাহলে কি পরিমাণ পাবো। তো এটা নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। আর গুণ করলে আমি আর লিখলাম না, আনসারটা বাই করে ফেলি। 10 বারো কত দাঁড়াবে 23, ঠিক আছে। বাক কত দাঁড়াবে দেখো 180। সো এটা হিসাব করলে আমরা পাইছি কত দেখো, (3.61 10⁻19t) 3.61 10⁻19t। তাহলে এটা হচ্ছে উত্তর। আশা করি ব্যাপারটা বুঝছেন। আর এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন। এই ধরনের অঙ্কগুলা কই থেকে কই কনভার্ট করবেন হিসাব করবেন। আরেকটা জিনিস, এই ধরনের প্রশ্ন ধরুন গ্লুকোজের মধ্যে অক্সিজেন কয়টা আছে, পানির মধ্যে অক্সিজেন কয়টা আছে, এই ধরনের ক্ষেত্রে 1 মোল পানিতে কয় মোল অক্সিজেন এটাও একটু দেখেন। তো এখানে 1 মোল গ্লুকোজের মধ্যে 6 মোল কি আছে অক্সিজেন। আমার যদি হাইড্রোজেনের পরমাণু সংখ্যা বাইর করতে বলতো, 1 মোল পানিতে কয় মোল হাইড্রোজেন থাকতো, 12 মোল। সো 1 মোলের পরমাণু সংখ্যা জানেন, তাহলে 12 মোলের পরমাণু সংখ্যা কিন্তু বাইর করা যাবে। যদি 1 মোল গ্লুকোজে কার্বনের পরমাণু সংখ্যা বের করতে বলতো, সো 1 মোল গ্লুকোজে দেখবেন কত মোল কার্বন পরমাণু থাকবে, 6 মোল কার্বন পরমাণু থাকবে। সো এইভাবে হিসাব করতে হবে। না, আমরা বিক্রিয়া রিলেটেড প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। এখানে এসটিবিতে 2 মোল ক্যালসিয়াম কার্বনেট ও HCl এর বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন কত লিটার। এখানে দেখো ক্যালসিয়াম কার্বনেট আর HCl বিক্রিয়া করছে, ঠিক আছে। এটা বিক্রিয়া করলে কি হবে বলতো, ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, সরি HCl সহ বিক্রিয়া করছে, উত্তপ্ত করলে ক্যালসিয়াম অক্সাইড হয়। সো ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস কি হবে বলতো, পানি। সমাধাকরণ করা লাগবে। সো এখানে 2 আসবে, ঠিক আছে। সমাধান করলে এখানে 2 আসে। সো এখানে ব্যাপারটা দেখো, আর তো সমাধান দরকার নেই, অক্সিজেন তিনটা আছে। ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে আর কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাইর করতে বলছে। দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ, বাইর করতে হবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ। এই দুটো জিনিস আমরা আগে আন্ডারলাইন করি। দেখো ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে, ক্যালসিয়াম কার্বনেট, বাইর করতে হবে কি কার্বন ডাই অক্সাইড। এখানে দেখো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট, এখান থেকে আমরা পাইছি কত বলতো, 1 মোল কার্বন ডাই অক্সাইড। এত মোল কার্বন ডাই অক্সাইড পাইছি। নাও দেখো কি কি দেওয়া আছে, আমার মোলই দেওয়া আছে, তো ওই মোলটা কনভার্ট করার দরকার নেই। যদি আমরা বলতো 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, তখন কিন্তু আমরা এই মোলটারে কি করতাম, ভরে কনভার্ট করতাম, ঠিক আছে। 1 মোলের ভর কত, যা দেওয়া থাকবে তাতে কনভার্ট করবেন। ভর দেওয়া থাকলে ভরে কনভার্ট করবেন, পরমাণু সংখ্যা দেওয়া থাকলে পরমাণু সংখ্যায় কনভার্ট করবেন। সো আমার অলরেডি মোলে আছে, তো আমার কনভার্ট করার দরকার নেই। সো 1 মোল ক্যালসিয়াম কার্বনেটে, তো এটা কনভার্ট করলাম না, মোল্ডে কনভার্ট করলাম না। কার্বন ডাই অক্সাইড এটা কনভার্ট করতে হবে কিনা দেখো, কার্বন ডাই অক্সাইডের আয়তন বাইর করতে বলছে কত লিটার। সো আয়তন বাইর করতে যেহেতু বলছে, মোল থেকে তাহলে আয়তনে নিতে হবে। সো মোল থেকে আয়তনে যদি কনভার্ট করি, 1 মোলের আয়তন এসটিবিতে 22.4 লিটার। সো এখানে আমরা 1 মোলই পাইছি, সো এসটিবিতে আমরা কত পাবো, 22.4 লিটার পাবো কার্বন ডাই অক্সাইড। সো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে 22.4 লিটার তোমার কার্বন ডাই অক্সাইড পাই। সো 2 মোল থেকে কত পাবো, 2 মোল ক্যালসিয়াম কার্বনেট থেকে কত পাবো, 2 মোল থেকে তার দ্বিগুণ পাবো, 2 × 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড পাবো। আলটিমেটলি কত, 44.8 লিটার কার্বন ডাই অক্সাইড। আশা করি ব্যাপারটা বুঝছেন, ঠিক আছে। সো মোলের যে কনভার্ট গুলা, এটা বিক্রিয়া দেখ অথবা কোনো একটা যৌগ থেকে বলুক, আশা করি ব্যাপারগুলা পারবেন, কারো অসুবিধা হবে না। আমরা অলমোস্ট 35টা হিসাব করছি। এটাও দেখেন 64 গ্রাম অক্সিজেনের গ্যাসের আয়তন কত, এটা হিসাব করতে বলছে। 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন। সো এখানে দেখো অক্সিজেনেরই বাইর করতে বলছে, কোনো বিক্রিয়া না, যে পরমাণু যৌগের কথা বলছে ওই যৌগেরই আয়তন বাইর করতে বলছে গ্যাসের। সো O2 এর ভর থেকে আমরা আয়তনে কনভার্ট করব, ভর থেকে আয়তনে কনভার্ট করব। ভর কি, অক্সিজেনের আণবিক ভর কত, 32 গ্রাম। 32 গ্রামে 1 মোলের আয়তন কত, 22.4 লিটার এসটিবিতে। তাহলে 64 গ্রামে তার দ্বিগুণ পাওয়া যাবে। ভর বাড়াইছি না, দ্বিগুণ বাড়াইছি, আয়তনে কি হবে, দ্বিগুণ হবে। এটা কত হবে, 44.8 লিটার হবে। তাহলে এটা আনসার হবে 44.8।
তাহলে ব্যাপারটা দেখেন কত সিম্পল ম্যাথগুলা। 32 গ্রামের আয়তন 22.4 লিটার হলে 64 গ্রামের আয়তন কি তাহলে কি হবে, তার দ্বিগুণ হবে। সো ব্যাপারগুলো আসলে বুঝতে হয় আমার কিসে দেওয়া আছে, হ্যাঁ, আর কিসে বাইর করতে হবে। আমার এখানে ভর দেওয়া আছে আর বাইর করতে হবে কিসে, আয়তনে। সো ব্যাপারগুলা খুব ইজি, সিম্পল, তো কোনো অসুবিধা নেই। এরপরে দেখেন 37, এখানে কি দেওয়া আছে, এসটিপিতে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে। কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? এসটিপিতে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? সো এই ব্যাপারটা দেখো, আমার ভর আর কি বলতো, আয়তন, ভর আর আয়তন। সো 1 মোলের হিসাব করি কিন্তু। সো 1 মোলের যদি হিসাব করি, সো দেখেন আমার 1 গ্রামের কিন্তু হিসাব করতে বলছে। তাহলে হাইড্রোজেন দেখেন, এখন ভর আর আয়তন কিন্তু এখানে সমানুপাতিক হবে না, ভর যত বাড়বে আয়তন তত বাড়বে, এরকম কিছু না। এখানে 1 মোলের হিসাব করলে হয় বাড়ে তো, না না সমানই থাকে দেখবেন। তবে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখেন, হাইড্রোজেনের ক্ষেত্রে H2 এর ক্ষেত্রে 2 গ্রামের আয়তন কত, 22.4 লিটার, ঠিক আছে। ওই N2 এর ক্ষেত্রে দেখেন, N2 এর ক্ষেত্রে 28 গ্রামের আয়তন কত হবে, 22.4 লিটার। তারপর O2 এর ক্ষেত্রে দেখেন 32 গ্রামের আয়তন কত হবে, 22.4 লিটার। তারপর আর্গনের ক্ষেত্রে দেখেন, আর্গনের ভর কত জানি না, সো আর্গনের ভর আরো বেশি হবে। সো ওই ভরের আয়তন কত হবে, এইভাবে হিসাব করতে হবে। সো 2 গ্রামের আয়তন 22.4 লিটার, এটা খুবই হালকা গ্যাস, ঠিক আছে। তাহলে এর 1 গ্রাম, 1 গ্রামের আয়তন কত হবে, 1 গ্রাম, এখানে কত হবে 11.2 লিটার, ঠিক আছে, অর্ধেক হবে। সো 28 গ্রামের আয়তন কত হবে, 28 গ্রামের আয়তন 22.4 লিটার। সো 1 গ্রামের আয়তন কত, 1 গ্রামের আয়তন তাইলে হবে 22.4 ভাগ 28, 22.4 ভাগ কত 28। সো কত পাইলাম দেখো, 0.8, আয়তন খুবই কম। সো এখানে দেখো 1 গ্রামের আয়তন কত, 1 গ্রাম 32 গ্রামের আয়তন পাইছি আমরা 22.4 লিটার, তাহলে 22.4 ভাগ কত দাঁড়াইলো 32, এটা পাইছি কত 0.7 লিটার। সো কোনটার আয়তন সবচেয়ে বেশি দাঁড়াইলো, 1 গ্রামের আয়তন, হাইড্রোজেন, হালকা গ্যাস। গ্যাসটা যত হালকা হবে, এখান থেকে ইনফরমেশনটা বাইর করতে পারি, যত হালকা হবে তত বেশি সে কি করে, আয়তন দখল করে। একটা গ্যাস যত হালকা হবে তত বেশি সে কি করবে, আয়তনটা দখল করবে। সো যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে দেখেন মাত্র 2 গ্রাম ভর, এর আণবিক ভর 2 গ্রাম, সে কিন্তু এক মোলে 22.4 লিটারের আয়তন দখল করবে। এক আণবিক ভর, 1 মোলে 1 আণবিক ভর, আর 1 মোলের আয়তন কত, 22.4 লিটার। তো যে গ্যাসটা যত হালকা হয় তত দেখেন বেশি আয়তন দখল করে। কথা কি বুঝছো? সো ব্যাপারটা হচ্ছে এইরকম, এই কনসেপ্টটা মনে রাখবা, গ্যাস যত হালকা হবে তত বেশি আয়তন দখল করবে। সো এই ধরনের কনসেপ্ট থেকে এমসিকিউ থাকতে পারে। 38 নাম্বার, এটা কি করছে, এসএটিপিতে সমপরিমাণ গ্রামে প্রকাশ করতে গ্যাসের আয়তন সবচেয়ে কম কোন গ্যাসের? সমপরিমাণ আয়তন একটু আগে অলরেডি ডেভেলপ করে আছি, এসটিপি বলক বা এসএটিপি বলক। এসএটিপিতে হয়তো তোমার 24.789 লিটার দখল করবে। 1 মোল গ্যাস সমান পরিমাণ, যত গ্যাস নেই আমরা 1 মোল কিন্তু এসএটিপিতে 24.789 সে দখল করবে। সো এখানে ডিপেন্ড করতেছে তাহলে ভর, যে গ্যাসটা হালকা ওই গ্যাসটা তাইলে বেশি আয়তন কি করবে, দখল করবে। যদি আগের কনসেপ্টটা ডেভেলপ করছি তাহলে এটা কাজে লাগতেছে এখন। সো এখানে দেখেন কার্বন ডাইঅক্সাইডের ভর কত, কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে এখানে 44 গ্রাম, অক্সিজেনের ভর কত 32 গ্রাম, অ্যামোনিয়ার ভর কত 17, আর 3 কত 14 আর 3 কত 17 গ্রাম, আর N2 এর কত বলতো 28 গ্রাম। তো সবচেয়ে হালকা হচ্ছে অ্যামোনিয়া, যদি সবচেয়ে হালকা হচ্ছে অ্যামোনিয়া তাহলে সে বেশি আয়তন দখল করবে। আর সবচেয়ে কম কোনটা দখল করবে, সবচেয়ে বেশি আয়তন দখল করবে। সবচেয়ে কম আয়তন দখল করবে কোনটা, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে কম আয়তন দখল করবে। কথা কি বুঝছো? যে গ্যাস হালকা সে বেশি আয়তন দখল করে, যে বেশ ভারী সে কম আয়তন দখল করে। আমার প্রশ্নটা হচ্ছে সবচেয়ে কম কোন গ্যাসের আয়তন হবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আশা করি ব্যাপারটা বুঝছেন। সো সমান পরিমাণ যদি নেই কোন গ্যাসটা বেশি আয়তন দখল করতে পারে, এটার কনসেপ্টটা কি, যদি গ্যাসটা হালকা হয়, হালকা গ্যাস বেশি আয়তন দখল করে। তো ইনফরমেশনটা আমরা কি পাইলাম, হালকা গ্যাস বেশি আয়তন দখল করে। আই হোপ তোমরা প্রত্যেকটা ইনফরমেশন বুঝছেন। সো হালকা যদি গ্যাস হয় তাহলে আয়তনটা কি হয়, বেশি হয়। হালকা গ্যাস বেশি আয়তন কি করে, দখল
করে, এটা দিয়ে আমরা করতে পারবেন। তো যারা ক্লাস মিস দিচ্ছেন ডেফিনেটলি যেটা করবেন, আপনাদের কিন্তু ক্লাস, আমি আসলে ক্লাসে থাকতেছেন বা না থাকতেছেন, টানা কিন্তু ক্লাস নিয়ে যাচ্ছি এর অন্যতম কারণ অনেকে হয়তো লম্বা ক্লাসগুলো করতে পারবেন না, অনেকেরও তো ওই পরিমাণ এনার্জি নাও থাকতে পারে, বাট এগুলা কিন্তু প্রত্যেকটা রেকর্ডেড ক্লাস কিন্তু আপনি ইয়েতে পাবেন, ইউটিউব চ্যানেলে পাবেন। সো এইটা কিন্তু দেখে নেবেন, ঠিক আছে? তাহলে আপনার এমসিকিউতে কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে ফাস্ট ফরওয়ার্ডে আপনি এমসিকিউ গুলো সলভ করতে পারবেন। এমসিকিউ টেকনিক আর সিকিউ টেকনিক কিন্তু একরকম না। এমসিকিউতে যেভাবে চিন্তা করতে হবে সিকিউতে ওই রকম চিন্তা করলে হবে না। সো যেহেতু এমসিকিউতে শর্ট টাইমে আনসার বাই করতে হবে, সো এটার জন্য কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, টিচাররা কিভাবে সলভ করে এটা কিন্তু জানতে হবে, ঠিক আছে? এসটিপিতে কোন গ্যাসের 2 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? ভাই একই সমান পরিমাণ নিছি তো, এই আগের কনসেপ্টটাই সমান পরিমাণ যে নেই তার মধ্যে কোন গ্যাসটা সবচেয়ে বেশি আয়তন দখল করবে, যে গ্যাসটা হালকা হবে। সো আমি আণবিক বোর্ড দেখবো, সো বেশি আয়তন দখল করে, সো কম বেশি এই ধরনের জিনিসগুলো কোড করেন, পরে দেখবেন বেজার লেগে গেছে। O2 কত গ্রাম? O2 হচ্ছে এখানে আমার হচ্ছে 32 গ্রাম। Cl2 কত গ্রাম? 35.5 গ্রাম। আর 2 গুণ করলে 35.5, আর 2 গুণ করলে যেহেতু Cl 2টা, তাহলে কত হবে? 71 গ্রাম। হিলিয়ামের কত গ্রাম? হিলিয়াম হচ্ছে হিলিয়ামের পরমাণু কয়টা? 4 গ্রাম। তারপরে নাইট্রোজেনে কত? 28 গ্রাম। সো সবচাইতে দেখো, হ্যাঁ সবচাইতে দেখো হালকা কোনটা? হিলিয়াম। যদি হিলিয়াম গ্যাস সবচাইতে হালকা, তাহলে সে কি করবে? বেশি আয়তন দখল করবে। তার দখলকৃত আয়তনটা কি হবে? বেশি। যেহেতু এই গ্যাসটা হালকা গ্যাস, তার দখলকৃত আয়তন বেশি। তো সম পরিমাণ যদি গ্যাস নেই, দেখবা অনেকগুলো 23 সালে কয়েকবার আসে এই প্রশ্নটা। সো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট আছে যারা পঁচিশে এইচএসসি দিবা। সেটা হচ্ছে সমান পরিমাণ যদি গ্যাস নেই, কোন গ্যাসগুলা বেশি আয়তন দখল করবে? সেটা হচ্ছে যে গ্যাসটা হালকা হবে, ওই গ্যাসগুলা বেশি আয়তন দখল করবে। 4D। ওকে ফাইন, এখানে যেতে দিব না, প্যারা নাই। অথবা দেখি আমরা যে আমরা আর কটা অঙ্ক বাকি আছে এই টাইপের। না ভাই, এই টাইপের বহুত অঙ্ক। টাইপ 3-তে আদর্শ গ্যাসের বাস্তব গ্যাস। আচ্ছা আমরা 40-তে ক্লোজ করে দিব না, নেক্সট দিন বাকি ক্লাসটা করে নিব না, প্যারা নাই, চিল। ওকে ফাইন, লাস্ট ক্লাসে এইটা আমার লাস্ট ম্যাথ। হ্যাঁ 40টা আমরা সলভ করছি, নেক্সট ক্লাসে আরো 40টা যদি সলভ করতে পারি, তাহলে মোটামুটি বলা যায় যে এই চ্যাপ্টারে যে পরিমাণ এমসিকিউ আছে, যেই টাইপের এমসিকিউ আসে, প্রত্যেকটা টাইপের এমসিকিউ গুলো আমাদের করা হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা এমসিকিউ গুলারে শর্ট আউট করে করে সর্বোচ্চ কি করতেছি, 100টার মধ্যে এমসিকিউটা নিয়ে আসতেছি। যারা অন্তত এই 100টা এমসিকিউ সলভ করে যাবে, তাদের আসলে পরীক্ষায় কমন আসবে। পরীক্ষা কমন উপযোগী যে এমসিকিউ গুলো আছে, ওইগুলা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করতেছি। এখন দেখো, এসটিপিতে গ্যাসের আয়তন 500 ml, ওকে, চাপ হচ্ছে 740 ml, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উক্ত গ্যাসের আয়তন কত? আমার কিন্তু তাপমাত্রা চেঞ্জ করছে। হ্যাঁ এসটিপিতে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা চেঞ্জ করে কত করছে? 25 ডিগ্রি সেলসিয়াস। যখন তাপমাত্রা চেঞ্জ করবে, অবস্থাটার পরিবর্তন করবে, তাপমাত্রা, চাপ বা আয়তন এই জিনিসগুলোর পরিবর্তন করবে, তখন আমরা যে সূত্রটা পাই এটা হচ্ছে P1 B1 বাই T1 ইকুয়াল টু আমরা কি পাই? P2 B2 বাই T2, আমরা এই সূত্রটা পাই। ওকে ফাইন। বলবেন যে ভাই এখানে তো এই সূত্র কেমনে হবে? এখানে তো কোনো একটা মনে স্থির থাকতে পারে। আয়তন 500 ml হইলে 700 ml, এখানে 740 চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, উক্ত গ্যাসের আয়তন কত হবে? ওকে, কোনো কিছু কি স্থির রাখছে? এখানে দেখো চাপ নিয়ে কোনো কথা বলে নাই কিন্তু, এসটিপি না, সরি, চাপ পরিবর্তন করছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে দেখেন, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার যেটা, এই জায়গায় স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 273 কেলভিন। এখানে যদি প্রেসার হিসাব করেন 1 অ্যাটমসফিয়ার, যেটা মিলিমিটারে কত হয়? 760 মিলিমিটার। আয়তন যদি হিসাব করেন, আয়তন কত ml? 500 ml দেওয়া আছে। এটা হচ্ছে প্রথম অবস্থা এসটিপিতে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে। এখান থেকে দেখেন এটার আমি কনভার্ট করছি, মানে পরিবর্তন করছি। আচ্ছা পরিবর্তন যে করছি, তখন চাপ কত হয়েছে? 740, তার মানে চাপ স্থির রাখি নাই আমি। তাপমাত্রা কত হয়েছে দেখো, তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কত? 298 কেলভিন। ওকে, V2 কত হবে তাইলে? সো ব্যাপারটা দাঁড়াইলো, আমার একটা গ্যাসীয় অবস্থা আছে, এটার আমি কনভার্ট করে অন্য একটা গ্যাসীয় অবস্থায় দিব। যখন আমরা গ্যাসীয় অবস্থাটার পরিবর্তন করব, তখন আমরা কমন যে সূত্রটা ইউজ করি, P1 B1 বাই T1, P2 B2 বাই T2, এই সূত্রটা ইউজ করতে পারি।
এখানে আমি আরো কিছু কথা বলছিলাম এই সূত্র সিলেকশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে যদি কোনো একটা স্থির থাকে ভাই, এই সূত্র থেকে অঙ্ক করা খুবই সহজ। এটা হচ্ছে ওই স্থির জিনিসটা বাদ দিয়ে দিবা। ধরো তোমার তাপমাত্রা স্থির করতে বলছে, তাহলে তাপমাত্রা বাদ দাও, তাহলে তুমি পাবা কি P1 ইকুয়াল P2 তোমার আয়তন স্থির রাখছে, তুমি আয়তন বাদ দাও, P1/T1 P2/T2 পাবা। তোমার চাপ স্থির রাখছে, তুমি চাপটা বাদ দিয়ে দাও না, তাহলে কি পাবা B1/T1 B2/T2। সো যেটা স্থির রাখবে ওই জিনিসটা তোমরা বাদ দিয়ে দিবা। সো দেখো এইখানে আমার স্থির রাখছে কোনটা ভাই, স্থির রাখছে নাই, কোনোটা স্থির রাখে না, তো সো আমি কোনোটা বাদ দিতে পারবো না। সো বাই করতে বলছে V2, তাহলে V2 ইকুয়াল টু কি আসে দেখো, P1 B1 T2 P2 কি হবে T1। সো আমরা এই মানগুলা বসাই। P1 কত পাইলাম, P1 পাইছি আমরা 760, তারপরে V1 কত পাইলাম, V1 পাইলাম 500, তারপরে T2 পাইছি আমরা 298 ভাগ P2 কত পাইছি 740, তারপরে T1 পাইছি আমরা 273। সো আমরা পাইছি এখানে 560। সো আমরা এখানে যে মানটা পাবো এটা হচ্ছে কত 560.538। ওকে, এটা হবে মিলিলিটার। B1 যেহেতু মিলিলিটার, B2 মিলিলিটার। আর এই সূত্রগুলোতে ক্লাস যারা করছো ডেফিনেটলি জানো যে আমি এখানে এইটা জিনিসটাও আলোচনা করছি যে এককগুলো সেম রাখতে হবে। তাপমাত্রা T1 কেলভিনে থাকলে T2 কেলভিনে রাখতে হবে। হ্যাঁ, P1 অ্যাটমসফিয়ার বা থাকলে P2 অ্যাটমসফিয়ার, P1 মিলিমিটারে থাকলে P2 মিলিমিটার। হ্যাঁ, B1 মিলিলিটারে থাকলে B2 কিসে থাকবে মিলিলিটার। মানে সোজা কথা ভাই, প্রথম অবস্থায় যে এককগুলা থাকবে আমার দ্বিতীয় অবস্থায় এককগুলা কি থাকতে হবে, সেম থাকতে হবে। পুরা ব্যাপারটা হচ্ছে এরকম। সো অপশন দেখো এই অপশনগুলো আছে কিনা। পুরোটা কথা হচ্ছে 560.538 মিলিলিটার। এটা কিন্তু লিটারে অপশন দেওয়া আছে, লিটারে দিলে 1000 দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে, 0.56 লিটার। 0.56 লিটার উত্তর আছে। সো উত্তর হচ্ছে গ। টাইপ 2 শেষ করি দেন আজকে, শেষ তো করা যায়, প্যারা নাই, শেষ করতে গিয়ে আমার তো বেদনা খাই জমকা পরে। টাইপ 3 কত পর্যন্ত, 41 থেকে শুরু কইরা 50, আর 10টা সলভ করলে হয়ে যায়, করে দিয়ে যা। যে করেন না এটা লাইভ ক্লাস এই ইউটিউবের ইয়েতে রেকর্ডেড আছে, দেখবেন ইউটিউবে আমরা রেকর্ডেড আপলোড দিব, হয়তো আজকে না পারলেও কালকে আপলোড দিব। সো ওইখান থেকে দেখে নেবেন। কোনো গ্যাসের তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হলে আয়তনের কি পরিবর্তন হবে। কোনো গ্যাসের তাপমাত্রা চাপ দুইটাই পরিবর্তন করছে। সো কোনো কিছু স্থির না রে ভাই, কোনো কিছু স্থির না থাকলে কি হবে, P1 B1/T1 ইকুয়াল টু কি হবে P2 B2/T2। পুরা জায়গাটারই কিন্তু পরিবর্তন হবে, কোনোটাই কিন্তু এখানে তাপগতীয় যে রাশি আছে তিনটা রাশিরই কোনো পরিবর্তন স্থির থাকবে না, সবগুলো এখানে পরিবর্তন হবে। সো তাপমাত্রা চাপ দুইটা দ্বিগুণ করছে, ফাইন। আয়তন কি হবে, B2 বাইর করতে বলছে, তাহলে P1 B1 T2, তারপরে কি হবে P2 T1, তাই না। B2 আমি বাইর করবো, সো এটা পক্ষান্তর করলে নিচে আসবে, T2 পক্ষান্তর করলে কই যাবে, উপরে যাবে। সো নাও আমি এখন মানগুলা বসাই। এখানে P1 থাকবে, চাপ দ্বিগুণ করছে, ঠিক আছে। B1 তো জায়গাতে থাকবে, তাপমাত্রা কিন্তু দ্বিগুণ করছে 2T1, নিচে থাকলো T1 কাটা যায়, P1 কাটা যায়, T কাটা যায়, আয়তন স্থির থাকবে। কথা কি বুঝছো, এখানে কিন্তু আয়তনটা স্থির থাকবে, 2 কাটা PP কাটা TT কাটা। তাহলে তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হলে, আমি যদি তাপমাত্রাও দ্বিগুণ করি চাপও যদি দ্বিগুণ করি, আমি দেখছি আয়তন কি থাকতেছে এখানে স্থির থাকতেছে। তাপমাত্রা আর চাপ কিন্তু সমানুপাতিক, তাপমাত্রা দ্বিগুণ পারলে চাপ দ্বিগুণ হইতেছে, তার মানে এখানে আয়তনটা কি থাকতেছে, স্থির থাকতেছে, আয়তনে কোনো পরিবর্তন হয় না। অঙ্ক করেও দেখছি, আর আমরা যদি কনসেপ্ট দিয়েও দেখতে চাই, তাহলে দেখো এখানে তাপমাত্রা দ্বিগুণ করলে চাপ দ্বিগুণ করতেছে, এটা কিন্তু সমানুপাতিক সূত্র মেনে চলতেছে, সমানুপাতিক হইতেছে। যেহেতু সমানুপাতিক হইতেছে তার মানে এটা আয়তন কোনো পরিবর্তন হয় না, আয়তন এখানে কি থাকতেছে, স্থির থাকতেছে। সো তুমি কনসেপচুয়ালি করতে পারবে এই অঙ্কটা, অথবা তুমি হচ্ছে অঙ্ক করে করেও দেখতে পারো যে কি হইতে পারে। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝছেন, না দেখলে এখন দেখে নিবে। ঠিক আছে, আমরা আয়তনও দ্বিগুণ করলাম, চাপও দ্বিগুণ করলাম, করে দেখলাম যে এখানে কি দাঁড়াইলো, আয়তনটা সমান থাকতেছে, আয়তনে কোনো পরিবর্তন হয় না। সো আজকে এই 40টা থাকুক, বাকি যে আরো যে প্রশ্নগুলো আছে তুমি যদি স্লাইড দেখো, আমাদের কিন্তু 1-2টা প্রশ্ন না, আমরা কিন্তু অনেকগুলা প্রশ্ন সাজাইছি এখানে, প্রায় 100টার উপর প্রশ্ন, 100টা প্রশ্ন আছে এখানে। সো পুরো 100টা প্রশ্নের একটা আমরা সেট তৈরি করছি, যাতে করে তোমাদের একটা চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আসে সবগুলো এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করতে পারি। সো টেনশন নিও না,
ক্লাস নিতেছি, আমি ক্লাস নিব, আমার গোল হচ্ছে এটা ক্লাস করাই যাওয়া। সো তোমরা যদি ক্লাস করো ব্যাপারটা আমার জন্য ভালো হবে, ক্লাস না করলেও আমি করাই যাবো আর কি। সো আমি আমার জায়গায় অলওয়েজ মানে ফেয়ার থাকতে যাই যে আমি এফোর্ট দিচ্ছি কিনা। এখন আপনার জন্য যদি এগুলা উপযোগী হয়, মনে হয় যে না ভাই ভাই যে ক্লাসগুলো নিতেছেন এটা আমার জন্য উপযোগী, আপনি এটা ক্লাসটা কন্টিনিউ করতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরীক্ষাগুলো ভালো হোক, আপনাদের প্রিপারেশনগুলো ভালো হোক, এটা সবসময় আমি শুভকামনা জানাবো। আল্লাহ হাফেজ।